হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আজকের এই ওয়ান শট ক্লাসে স্বাগতম। আমরা ইতোমধ্যে ত্রিকোণমিতির চ্যাপ্টার 9 কিন্তু পড়ে আসছি, রাইট? সো আজকে আমরা ত্রিকোণমিতির আরেকটি নতুন চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 10 নিয়ে আলোচনা করব এবং এই লেকচারে আমরা চ্যাপ্টার 10 এর একদম A to Z তোমার যা যা লাগবে আমরা সব কিছু কভার করব, ঠিক আছে? সো আমাদের এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে চ্যাপ্টার 10 দূরত্ব এবং উচ্চতা, অর্থাৎ ত্রিকোণমিতির কনসেপ্ট ইউজ করে কিভাবে বাস্তব জীবনে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি সেই বিষয়গুলোই কিন্তু এই চ্যাপ্টারে আলোচনা করা আছে, তাই না? এবং তোমরা যখন এসএসসি পরীক্ষা দিবা, এসএসসি পরীক্ষাতে কিন্তু ত্রিকোণমিতি থেকে সাধারণ গণিতে একটা আনসার করাই লাগবে, রাইট? এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, ত্রিকোণমিতির যে অ্যাপ্লিকেশন অর্থাৎ এই চ্যাপ্টারটা থেকেই কিন্তু তোমাকে সৃজনশীলটা আনসার করা লাগতে পারে, তাই না? সো আমরা এই চ্যাপ্টারের আজকে A to Z সব শিখব, ঠিক আছে? সো চলো সবাই খাতা কলম রেডি রাখো, আমরা স্টার্ট করি। সো আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি হচ্ছে তোমাদের ফাহিম ভাইয়া। আমি বুয়েটে পড়াশোনা করেছি ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং বিগত 5 বছরের উপরে হয়ে গেছে আমি তোমাদের পড়াচ্ছি, বুঝছো? আচ্ছা, সো পরিচয় কি আর দেওয়া দরকার আছে? আচ্ছা, সো চলো আমরা শুরু করি। সো আমাদের আজকের যে ফার্স্ট টপিকটা হচ্ছে আমাদের ভূরেখা কি, ঊর্ধ্বরেখা কি এবং উলম্ব তল কি। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের একদম ফার্স্ট একটা টপিক, বুঝছি? আচ্ছা, সো চলো ভূরেখা কি আমরা একটু বুঝি। ধরো ধরো এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে ভূমি। ধরো তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছো বা যেই জায়গায় বসে আছো তার নিচে হচ্ছে যেই রেখা মানে যেই তলটা, যেই রেখাটা, ওটা হচ্ছে ধরো ভূমি। এখন এই যে ভূমিতে আমরা একটা রেখা অঙ্কন করলাম, এই রেখাটাই আসলে ভূরেখা। এবার তুমি চিন্তা করতে পারো এইভাবে যে এই ভূমির সমান্তরাল সমান্তরাল যদি আমি অনেকগুলো রেখা নিই, ভূমির সমান্তরাল যদি আমি কি নেই, অনেকগুলো রেখা নেই, এই সবগুলো রেখাই কিন্তু এই ভূমির সমান্তরাল না, রাইট? সো আমরা এই রেখাগুলোকে কি বলবো? ভূরেখা বলবো। যেমন ধরো আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, তাই না? এখন আমি যেখানে দাঁড়ায় আছি এটা কি একটা ভূমি। আমি যদি ক্যালকুলেটরে ঠিক এইভাবে রাখি তাহলে ক্যালকুলেটরটা কি হয়েছে? ভূমির সমান্তরাল রয়ে গেছে না? সো এই যে ভূমির সমান্তরাল আমি ক্যালকুলেটরকে রাখলাম, সো আমি বলতে পারি এই যে রেখাটা আছে এই রেখাটা হচ্ছে একটা ভূরেখা। বুঝছি? ক্লিয়ার হয়েছে তোমাদের? ক্লিয়ার? আচ্ছা, সো আমরা এই রেখাগুলোকে এই যে রেখাগুলো, এই রেখাগুলোকে বলবো ভূরেখা। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ভূরেখার ডেফিনেশনটা কি দাঁড়াবে? যে ভূমির সমান্তরালে আমরা যে রেখাগুলো অঙ্কন করতে পারি সেই রেখাগুলোকে আমরা ভূরেখা বলবো, ঠিক আছে? এবার আসো ঊর্ধ্বরেখা কি। ঊর্ধ্বরেখা হচ্ছে ধরো এই যে এটা হচ্ছে আমাদের ভূমি, তাই না? সো এই যে ভূমিটা আছে, এই ভূমির উপর তুমি যদি একটা লম্ব আঁকো, ভূমির উপর তুমি কি আঁকো একটা বলো তো? লম্ব আঁকো। এখন তুমি লম্ব কি, এখানে যে লম্বটা আঁকলা এই লম্বটা কি ভূমির উপর না? সো এই লম্ব রেখাটাকে বলা হয় ঊর্ধ্বরেখা। লম্ব রেখাটা কি বলা হয়? ঊর্ধ্বরেখা। তাহলে খুবই সিম্পল একটা ডেফিনেশন যে ভূমির উপর অঙ্কিত লম্ব রেখাকে কি বলা হয়? ঊর্ধ্বরেখা বলে, তাই না? সো লম্ব রেখা এখানে কি একটা হইতে পারে নাকি আরো হইতে পারে বলো তো? এখানে কিন্তু আরো লম্ব রেখা হইতে পারে, অর্থাৎ ভূমির উপর লম্ব আমরা যতগুলো রেখা অঙ্কন করতে পারি সবগুলো রেখাকে আমরা কি বলতে পারি? ঊর্ধ্বরেখা বলতে পারি। ক্লিয়ার? সো আমাদের গেল ভূরেখা এবং ঊর্ধ্বরেখা। বাকি কি আছে বলো তো? বাকি আছে উলম্ব তল। এখন উলম্ব তলটা আসলে কি চিন্তা করো। ধরো এই হচ্ছে আমাদের ভূরেখা, ঠিক আছে? তো আমরা নাম দিলাম যেটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি। আচ্ছা, তুমি যেই জায়গায় এখন বসে আছো বা দাঁড়ায় আছো বা তোমার পাটা যেখানে আছে এটা কি একটা তল না? ভূতল। এটা কি বলতো? ভূতল, মানে ভূমিতে যে তলটা, তাই না? আচ্ছা, তুমি তোমার পাশে তাকাও তো, পাশে কি একটা দেয়াল আছে না?
এই দেয়ালটা কিন্তু ভূতলে বা ভূমিরেখার উপর একটা লম্ব একটা তল, দেয়ালটা যেটা, রাইট? সো আমি যদি এটাকে আমাদের গ্রাউন্ড ফ্লোর চিন্তা করি, এই গ্রাউন্ড ফ্লোরের পাশে কিন্তু একটা দেয়াল আছে, তাই না? সো এই দেয়ালটাও কিন্তু কি, এই দেয়ালটাও কিন্তু একটা তল, দেয়ালটাও কি একটা তল। এই যে ভূতল আর এই যে লম্ব যে দেয়ালটা একটা তল, এই টোটাল তলটাকে আমরা উলম্ব তল বলতে পারি। কি তল বলতে পারি? উলম্ব তল। তার মানে তুমি যদি তোমার বাসার যে রুমে বসে আছো সেই রুমের মাটিতে তাকাও এবং পাশের দেয়ালটার দিকে তাকাও, তাহলে এই যে টোটাল তলটা, এই টোটাল তলটাকে বলা হয় উলম্ব তল। ক্লিয়ার? সো আমাদের এখানে এটা ভূমি, এটা হচ্ছে সেই ঊর্ধ্বরেখা। তাহলে আমরা এখানে একটা তল পাচ্ছি, এখানে তল পাচ্ছি। তাহলে আমরা এই টোটালটাকে এবিসি, এই এবিসি যে তলটা এখানে উৎপন্ন হচ্ছে, এই এবিসি তলটাকেই আমরা উলম্ব তল বলতে পারি। উলম্ব তল। বুঝছি? ক্লিয়ার সবাই? সো তোমাকে যদি একটা চিত্র দিয়ে বলা হয় যে ভূতল, ভূরেখা বা ঊর্ধ্বরেখা অথবা উলম্ব তল আইডেন্টিফাই করার জন্য, তাহলে পারবা না? দেখি আমরা একটু না। সো আমাদের যদি এই ধরনের একটা কোশ্চেন করে যে ধরো তোমাকে এরকম একটা কোশ্চেন দিল, কোশ্চেনটা হচ্ছে এখানে আর কি, তাই না? ধরো এখানে বলল, ধরো এটা হচ্ছে না, হয় নাই। সো ধরো আমি তোমাকে বললাম যে এটা হচ্ছে একটা রেখা, দেন এখানে হচ্ছে এটার উপর লম্ব, দেন এখানে ধরো আরেকটা রেখা, আর এখানে ধরো আরেকটা রেখা। ঠিক আছে? আমি ধরো তোমাকে নাম দিয়ে দিলাম, ধরো নাম কি দিলাম? এ বি সি ডি এবং কি বলতো ই। তাহলে আমি তোমাকে যদি এবার জিজ্ঞাসা করি যে এখানে ভূরেখা কোনগুলা, ভূরেখা এখানে কয়টা, তাহলে বলতো ভূরেখা কয়টা হবে? এখানে ভূরেখা সিম্পলি কি, এই যে এবি একটা ভূরেখা এবং এবি এর সমান্তরাল ডিসি কি বলতো আরেকটা ভূরেখা, তাই না? আমরা দুইটা ভূরেখা পেয়ে গেলাম। এবার তোমাকে আমি যদি বলি এখানে লম্ব রেখা বা লম্ব রেখা না বা ঊর্ধ্বরেখা কোনটা, তাহলে ঊর্ধ্বরেখা কিন্তু আমরা এখানে বিসি কে ঊর্ধ্বরেখা বলতে পারি। আবার এই যে ভূরেখা তার উপর লম্ব রেখা কি বলতো ইসি কেও বলতে পারি। আবার এই টোটালটাকেও কিন্তু আমরা একটা ঊর্ধ্বরেখা বলতে পারি। বুঝছো? ক্লিয়ার? আর তোমাকে আমি যদি বলি এখানে উলম্ব তল কোনটা, তাহলে দেখো এবি ভূমির উপর এই টোটালটা একটা তল, টোটালটা একটা তল বলতে পারি। আবার আমরা কিন্তু এবি বিসি এটাও কিন্তু একটা তল বলতে পারি, রাইট? অথবা এবি যদি তল বাদ দিয়ে দিই, আমরা ডিসি এবং সিই এই টোটালটাকে কি বলতে পারি? একটা তল বলতে পারি। বুঝতে পারছো? সো এখানে কিন্তু তোমার ভূরেখা দুইটা, পরে ঊর্ধ্বরেখা হচ্ছে একটা দুইটা, টোটালটা মিলে একটা তিনটা হইতে পারে, আর তল হচ্ছে এখানে একটা দুইটা অথবা তিনটা হইতে পারে। বুঝছি? ক্লিয়ার? সো আমাদের যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয় যেন আমরা এমসিকিউতে আনসার করে আসতে পারি। পারবো সবাই? ক্লিয়ার? চলো তাহলে আমাদের এখানে আজকের যে মেইন টপিক, আমরা মেইন টপিকে যাব। সো আমাদের মেইন টপিকটা হচ্ছে উন্নতি কোণ এবং অবনতি কোণ। আচ্ছা, উন্নতি কোণ এবং অবনতি কোণটা কি এটা বোঝার জন্য আমি এখানে একটা 2 তলা বিশিষ্ট বাড়ি নিয়েছি, আর এখানে হচ্ছে 1 2 3 4 1 2, আচ্ছা 3 তলা বিশিষ্ট বাড়ি নিয়েছি, তাই তো? আচ্ছা, এখন উন্নতি কোণ আর অবনতি কোণ আমরা কিভাবে কি বুঝবো বলো? ধরো ধরো এখানে তুমি দাঁড়ায় আছো, ধরো এখানে তোমার বাসার ছাদে তুমি দাঁড়ায় আছো, ঠিক আছে? এখন তোমার এক ফ্রেন্ড সে হচ্ছে এই যে এই জায়গাতে, তোমার এক ফ্রেন্ড সে এই জায়গাতে দাঁড়ায় আছে। এখন ধরো ওর বাসাটা হচ্ছে 3 তলায়, আর তোমার আরেক ফ্রেন্ড হচ্ছে নিচ তলায় থাকে, সে হচ্ছে এখানে দাঁড়ায় আছে। সো ধরো তোমার আমি নাম দিলাম যে তোমার নাম হচ্ছে আবুল, ধরো এ, তোমার ফ্রেন্ডের নাম হচ্ছে ধরো বাবুল, আর তোমার এই ফ্রেন্ড নাম হচ্ছে ধরো কাবুল। তাহলে আমরা তিনটা নাম দিলাম যে এ বি এবং কি বলতো সি, ঠিক আছে? এইবার ধরো তোমরা কথাবার্তা বলতেছো। এখন তুমি যদি
তুমি যদি বাবুলের দিকে তাকাও, ধরো তুমি এখানে বাবুলের দিকে তাকাইছো, ঠিক আছে? নর্মালি তুমি কিন্তু দোতলায় আছো, রাইট? সো আমি যদি তোমাকে তোমার হাইটটার কথা বলি, তার মানে কি তুমি এই বরাবর তাকাইতে পারতা, তুমি কিন্তু এই বরাবর তাকাইতে পারতা, রাইট? যদি তুমি একদম ভূমির সমান্তরালে তাকাও, তাই না? কিন্তু তুমি তাকাইছো কোথায়? তুমি তাকাইছো উপরের দিকে, মানে তুমি বাবুলের দিকে তাকাইছো, রাইট? রাইট? সো দেখো তো তোমার এই জায়গাতে একটা কোণ উৎপন্ন হয়েছে না? তোমার এই জায়গাতে কি উৎপন্ন হয়েছে বলো তো? একটা কোণ উৎপন্ন হয়েছে। এখন এই যে তুমি এই জায়গাতে একটা কোণ উৎপন্ন করছো, তুমি কার দিকে তাকাইছো? বাবুলের দিকে তাকাইছো, রাইট? বাবুল তোমার কি উপরে আছে না? তার মানে এই যে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটাকে বলা হয় বাবুলের উন্নতি কোণ। বাবুলের কি কোণ? উন্নতি কোণ। কার সাপেক্ষে? তোমার সাপেক্ষে, মানে আবুলের সাপেক্ষে। বুঝছো? অর্থাৎ যে উপরে আছে সে কি এখানে একটা কোণ উৎপন্ন করতেছে, তার মানে সে যদি উপরে আছে, উপরে মানে কি? উন্নতি কোণ। তার মানে সে উপরে আছে, সে উন্নতি কোণ তৈরি করছে কোথায়? তোমার এখানে, রাইট? সো আমরা এই জিনিসটাকে এইভাবে বলতে পারি যে বি এর উন্নতি কোণ। বি এর কি কোণ বলো তো? উন্নতি কোণ কত? থিতা। বি এর উন্নতি কোণ কি? থিতা। কার সাপেক্ষে? যেখানে উৎপন্ন হয়েছে তার সাপেক্ষে। তার মানে আমরা বলতে পারি এর সাপেক্ষে। আমরা বলতে পারি কি? এর সাপেক্ষে। তাহলে আমরা সবসময় এটা মাথায় রাখবো, যেখানে কোণটা উৎপন্ন হয়েছে তার সাপেক্ষে উন্নতি বা অবনতি কোণটা হিসাব করা হয়। যদি কোণ উৎপন্ন করার ক্ষেত্রে রেখাটা উপরের দিকে চলে যায়, অর্থাৎ উপরে যে বিন্দুটা আছে সেই বিন্দুটার উন্নতি কোণ হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার ধরো আবুল কি করলো? নিচে কাবুলের দিকে তাকাইলো। এখন বলো তো, কাবুলের দিকে তাকানোর ফলে এখানে কি আবার একটা কোণ উৎপন্ন হয়েছে, রাইট? কিন্তু তুমি চিন্তা করে দেখো, এখানে কিন্তু সে নিচের দিকে তাকাইছে, রাইট? সো নিচের দিকে তাকানোর ফলে কি এখানে কোণ উৎপন্ন হয়েছে না? সে কার দিকে তাকাইছে? সে কাবুলের দিকে তাকাইছে, কিন্তু কোথায়? উপরে না নিচে? নিচে তাকাইছে, রাইট? তার মানে এখানে কাবুলের দিকে তাকানোর ফলেই তো কোণটা উৎপন্ন হয়েছে। সো আমরা এখানে বলতে পারি যে কাবুলের অবনতি কোণ। কাবুলের কি কোণ? অবনতি কোণ হচ্ছে আলফা, কিন্তু কার সাপেক্ষে? যেখানে উৎপন্ন হয়েছে আবুলের সাপেক্ষে। তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি যে এখানে সি এর অবনতি কোণ, সি এর অবনতি কোণ হচ্ছে আলফা। কার সাপেক্ষে বলো তো? এর সাপেক্ষে। এর সাপেক্ষে। বুঝছো? সো কোণটা উৎপন্ন হয় যে আমরা কোণটা কার কোণ উৎপন্ন হচ্ছে? যেইখানে গিয়ে কোণটা তৈরি করতেছে, মানে যেইখানে কোণটা তৈরি করতেছে সবসময় তার সাপেক্ষে। যদি উপরের দিকে যায় তাহলে তার কোণ, নিচের দিকে গেলে তার কোণ হবে। উপরে গেলে হবে উন্নতি কোণ, নিচের দিকে আসলে কি হবে? অবনতি কোণ। বুঝছো? ক্লিয়ার? সো আমরা উন্নতি কোণ এবং অবনতি কোণ যদি সংজ্ঞাটা দিই, সংজ্ঞাটা হচ্ছে এরকম যে ভূরেখার সমান্তরাল কোন একটা রেখার উপরের দিকে যদি কোনো একটা কোণ উৎপন্ন হয় তাহলে ওই কোণটাকে বলা হয় উন্নতি কোণ। আর ভূরেখার কি নিচে যদি কোনো কোণ উৎপন্ন হয় তাহলে ওই রেখাটাকে বলা হবে কি? অবনতি কোণ। ক্লিয়ার? বুঝছো? এবার আসো যে আমরা জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করি। খেয়াল করো, ধরো এটা হচ্ছে একটা ভূরেখা, ঠিক আছে? এটা হচ্ছে ধরো আরেকটা ভূরেখা। খেয়াল করো। আচ্ছা, এখন এই ভূরেখার মধ্যে তুমি ধরো এখানে দাঁড়ায় আছো, আর তোমার এক ফ্রেন্ড ধরো এখানে দাঁড়ায় আছে, ঠিক আছে? এইবার তুমি চিন্তা করো, তুমি যদি তোমার ফ্রেন্ডের দিকে এখান থেকে এখানে তাকাও, তাহলে তুমি কিন্তু এইখানে এই জায়গাতে কিন্তু একটা কোণ উৎপন্ন হচ্ছে, রাইট? এই জায়গাতে কি উৎপন্ন হচ্ছে বলো তো? একটা কোণ। তাহলে ধরো এই কোণটা হচ্ছে থিতা কোণ, এই কোণটা কি কোণ? থিতা কোণ, তাই না? তাহলে এই যে এই কোণটা যে উৎপন্ন হচ্ছে, এই কোণটা কোথায় উৎপন্ন হচ্ছে?
তোমার পজিশন উৎপন্ন হচ্ছে। যদি আমরা বলি যে এটা হচ্ছে এ পজিশন আর এটা কি পজিশন বলো তো, বি পজিশন। তার মানে এই যে এ পজিশনে একটা কোণ উৎপন্ন হচ্ছে, তার মানে এর সাপেক্ষে, কার সাপেক্ষে, এর সাপেক্ষে বি এর উন্নতি কোণ হচ্ছে থিতা। কেন উন্নতি কোণ? কারণ এখানে কোণটা উৎপন্ন হওয়ার সময় কি উপরের দিকে চলে গেছে না, এই জন্য উন্নতি কোণ। ক্লিয়ার এটা? বুঝছো? আচ্ছা, তোমরা কি এইটা জানো কি না বলো তো ভাইয়া? তোমরা একান্তর কোণ শিখছো না? কি কোণ শিখছো বলো তো? একান্তর কোণ আমরা শিখছি না, রাইট? একান্তর কোণ কি, যে দুইটা রেখা সমান্তরাল এবং এদের একটা কি থাকবে, একটা মাঝখানে ছেদক থাকবে। তাহলে আমরা এই কোণটা আর এই কোণটা কি বলতে পারি, সমান বলতে পারি। যদি এটা থিতা কোণ হয়, এটা কি কোণ বলো তো, থিতা কোণ বলা যায় না, রাইট? আচ্ছা, তুমি খেয়াল করো তো, এই দুইটা রেখা সমান্তরাল এবং এইটা ওদের কি বলো তো, ছেদক, তাই না? আচ্ছা, এইখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এইখানেও কি সেম কোণটা উৎপন্ন হবে না বলো তো দেখি? এখানেও কি সেম কোণটাই উৎপন্ন হবে, রাইট? কিন্তু ভাই, কিন্তু আমরা যখন এইখানে কোণ উৎপন্ন করতেছি, তখন আমরা কি বলি বলো তো? তখন আমরা বলি বি এর, উন্নতি কোণ। বি এর উন্নতি কোণ বলো তো কার সাপেক্ষে? এর সাপেক্ষে, কারণ এ বিন্দুতে উৎপন্ন হয়েছে। বুঝছো? খেয়াল করে দেখো, ধরো এই কোণটা বাদ দিলাম, আমরা এই কোণটা নিয়ে কাজ করব। বলো তো ভাইয়া, এই কোণটা কোথায় উৎপন্ন হয়েছে? বি বিন্দুতে হয়েছে না? তার মানে এবার এই কোণটাকে আমরা বলতে পারি বি এর সাপেক্ষে কোণ। কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। কিন্তু কার কোণ বলো তো? কারণ আমরা যখন এই কোণটা উৎপন্ন করছি, এখান থেকে কোথায় চলে আসছে বলো তো? এ পয়েন্টে চলে আসছে না? এখন বলো, এটা যদি ভূরেখা হয়, এই কোণটা উৎপন্ন করছে কি ভূরেখার উপরে না নিচে? নিচে উৎপন্ন করছে। কার সাথে উৎপন্ন করছে? এর সাথে। তার মানে এই কোণটা হচ্ছে এর অবনতি কোণ। এর কি কোণ বলো তো? এর অবনতি কোণ। তোমরা বুঝতেছো যে একই কোণ জাস্ট সাপেক্ষ অনুসারে একবার উন্নতি কোণ হচ্ছে, একবার অবনতি কোণ হচ্ছে, রাইট? বুঝছো? ক্লিয়ার সবাই? সো আমি তোমাদের মানে এই জিনিসটা দেখাইলে অনেকে কনফিউশনে পড়ে যায়, বাট তোমার কনসেপ্টটা ক্লিয়ার কিনা, যে যখন তুমি এইখানে কোণ উৎপন্ন করতেছো ভূরেখার উপরে, তার মানে এইটা কি অবশ্যই উন্নতি কোণ। কার উন্নতি কোণ? ওই যে বি বিন্দুর উন্নতি কোণ। কার সাপেক্ষে? এর সাপেক্ষে। বাট তুমি যখন এখানে কোণ উৎপন্ন করতেছো, এই কোণটা হচ্ছে ভূরেখার কি নিচে, কোথায়? বি বিন্দুতে। তাহলে বি এর সাপেক্ষে অবনতি কোণ। কার অবনতি কোণ? এর অবনতি কোণ। ক্লিয়ার? সো একই কোণ কারো সাপেক্ষে উন্নতি হয়ে যাচ্ছে, আর উপরে গেলে অবনতি হয়ে যাচ্ছে। বুঝছো? ক্লিয়ার? সো উন্নতি কোণ এবং অবনতি কোণ আমরা এখান থেকে কি হলাম? ক্লিয়ার হলাম, রাইট? সো আমাদের এই যে মানে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে এখন আমরা কিছু বাস্তব এক্সাম্পল সলভ করব, যেখানে আমরা মই নিয়ে কাজ করব, গাছ ধরো ভেঙে গেছে ঝড়ে, এই ধরনের ম্যাথগুলো করব, নদীর প্রস্থ মেপে ফেলবো, অনেক কিছু করব। ঠিক আছে? সো চলো আমরা স্টার্ট করি। সো আই থিঙ্ক তোমাদের উন্নতি কোণ এবং অবনতি কোণের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। কিন্তু যখন আমরা ম্যাথগুলো করব, তখন আমরা আবারও উন্নতি কোণ এবং অবনতি কোণ কি করব? চিত্র অঙ্কন করার সময় বুঝে বুঝে অঙ্কন করব। ঠিক আছে? আচ্ছা চলো। সো তোমাদের বইয়ের অনুশীলনী ম্যাথ সমস্যা 1 কি বলছে বলো তো? বলছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং বলছে মিনারটির উচ্চতা যদি 26 মিটার হয়, তাহলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। তাহলে তুমি চিন্তা করে দেখো, ধরো এইটা হচ্ছে আমাদের একটা ভূরেখা বা ভূমি। এখন ভূমির উপর কি দাঁড়ায় আছে বলো তো? ভূমির উপর কি আমাদের মিনারটা দাঁড়ায় আছে না? সো এই হচ্ছে আমাদের মিনার, তাই না? এখন কি বলছে? বলছে মিনারটার দৈর্ঘ্য হচ্ছে বা উচ্চতা হচ্ছে 26 মিটার। 26 কি মিটার। এবার তোমাকে বলছে যে মিনারের শীর্ষ বিন্দুতে
মিনারটির শীর্ষের উন্নতি কোণ, তার মানে এই পয়েন্টের উন্নতি কোণ কোথায় বলতো? ভূরেখার কোন একটা জায়গায়। তার মানে আমি যদি ধরে নেই যে এই জায়গাটাই হচ্ছে কি আমাদের সেই জায়গা, যেই পয়েন্টটাতে এই মিনারের শীর্ষটা কি করবে? উন্নতি কোণ তৈরি করবে। তাহলে আমরা কি করব? আমরা সিম্পলি এটা যোগ করে দিব, রাইট? বুঝছো? তার মানে এই যে মিনারের শীর্ষ, ধরো আমরা নাম দিই, এটা হচ্ছে এ, এটা ধরো বি, এটা ধরো কি বলতো? সি। তাহলে মিনারের শীর্ষের উন্নতি কোণ এখানে উৎপন্ন হয়েছে, সেটা কত ডিগ্রি বলতো? 30 ডিগ্রি। কেন উন্নতি কোণ? কারণ ভূরেখার উপরে কি তৈরি হয়েছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। বুঝছো? তাহলে এটা ভূরেখা, এটা হচ্ছে মিনারের উচ্চতা, আর এই রেখা দিয়ে আমরা প্রকাশ করলাম যে মিনারের শীর্ষের উন্নতি কোণ এখানে তৈরি হয়েছে 30 ডিগ্রি। বুঝছো? তোমাকে কি বলছে? তোমাকে বলছে যে এই যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন যে করলো, সেটা কত দূরত্বে করছে মিনার থেকে। তার মানে আমাকে এই যে ভূমিটার মান বের করতে বলছে। বুঝছি? তাহলে বলো, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এই সমকোণী ত্রিভুজের আমাদের থিতার সাপেক্ষে লম্ব দেওয়া আছে, ভূমিটা বের করতে বলছে। কি বের করতে বলছে? ভূমি। লম্ব দেওয়া আছে, তাহলে আমরা কি করব বলো তো? আমরা লিখব ত্রিভুজ এ বি সি এ, বলো লম্ব আর ভূমি তার মানে কি tan থিটা না? সো tan 30 সমান কি হয়? tan 30 সমান হবে লম্ব ডিভাইডেড বাই ভূমি, রাইট? তার মানে আমরা যদি tan 30 এর ভ্যালু বসাই দেই, এখানে হবে 1/√3। আর বিসি এর মান কত বলো তো? বিসি এর মান 26। আর এবি এর মান তো আমাদের জানা নাই, বের করতে বলছে, রাইট? তার মানে আমরা এবি ইকুয়াল টু পেয়ে যাব কি বলো তো? এবি ইকুয়াল টু পেয়ে যাব 26√3 মিটার। তার মানে আমাদের প্রথম ম্যাথ ডান। আমাদের প্রথম ম্যাথের আনসার আসলো 26√3 মিটার, অর্থাৎ মিনার থেকে কত দূরে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, সেটা আমরা বের করলাম। বুঝছো? ক্লিয়ার হয়েছে এটা? বলো, সহজ না কোশ্চেনগুলো? তাই না? শুধু তোমাকে বুঝতে হবে যে তোমাকে উন্নতি কোণ আর অবনতি কোণ তুমি কিভাবে আঁকবা। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমাদের সমস্যা 1 ডান। এবার আসো প্রবলেম নাম্বার 2 তে। কি বলছে? একই ধরনের কোশ্চেন, শুধু মিনারের জায়গায় গাছ দেওয়া আছে। দেখো কি বলছে? বলছে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। বলছে গাছটির উচ্চতা নির্ণয় করো। তার মানে আমাদের একটা ভূরেখা আঁকতে হবে, রাইট? আমাদের একটা ভূরেখা আঁকা লাগবে। এবার এই ভূরেখার উপর দাঁড়িয়ে আছে আমাদের সেই সুন্দর গাছ, ঠিক আছে? ধরো গাছটার মধ্যে আমরা আবার একটু সুন্দর করে হচ্ছে দিয়ে দিলাম, ঠিক আছে? একটু পাতা দিয়ে দিলাম আর কি। সো এই যে গাছ, সো এই গাছটা কি করছে? গাছটা হচ্ছে ভূমি থেকে, মানে গাছের গোড়া থেকে বা পাদদেশ থেকে কি 20 মিটার দূরে, 20 মিটার, রাইট? সো 20 মিটার দূরে কোনো একটি পয়েন্টে এই গাছের শীর্ষের কি একটা উন্নতি কোণ তৈরি হয়েছে। সো আমরা যদি এখান থেকে একটা উন্নতি কোণ তৈরি করতে চাই, তাহলে সোজা উপরে চলে যেতে হবে। আর উন্নতি কোণটা এইখানে উৎপন্ন হয়েছে, উন্নতি কোণটা বলছে 60 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? 60 ডিগ্রি। ও আবার এটা নিয়ে তোমরা প্যারা খাও না যে ভাই তো হচ্ছে শীর্ষে কথা বলছিল বা এইভাবে চিত্র আঁকছে কেন। তুমি এটা না দিলেও হবে, জাস্ট আমি এইভাবে আঁকছি আর কি। বুঝছো? আচ্ছা, তার মানে একটা গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে এই জায়গাতে গাছটির শীর্ষের উন্নতি কোণ তৈরি করছে কত বলো তো? 60 ডিগ্রি। তোমাকে কি বলছে কোশ্চেনে? তোমাকে বলছে গাছের উচ্চতা বের করার জন্য। গাছের কি বের করার জন্য? উচ্চতা। তাহলে আমরা একটু নামকরণ করে ফেলি। এটা ধরো আমরা নাম দিলাম এ, এটা বি, এবং এটা কি বলতো? সি। তাহলে আমরা ত্রিভুজ এ বি সি নিয়ে কাজ করব। এবারও আমাদের লম্ব দেওয়া নাই, বাট ভূমি দেওয়া আছে। তার মানে আমরা tan থিটা সূত্র অ্যাপ্লাই করব। tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি, রাইট? সো আমরা যে লিখি tan 60 ডিগ্রি ইকুয়াল টু
লম্ব হচ্ছে বিসি, আর ভূমি কি বলতো, ভূমি হচ্ছে এবি। তাহলে tan 60 মানে আমরা সবাই জানি √3, আর বিসি, বিসি মানে হচ্ছে আমরা এখনো জানি না, আর এবি কত, এবি হচ্ছে 20। তার মানে গাছের যে উচ্চতা, গাছের উচ্চতা হবে 20√3 মিটার। বুঝছো? সহজ না একবারে এগুলা, সেগুলো একেবারে সহজ কোশ্চেন, জাস্ট আমরা দেখব আর আনসার করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এগুলো কিভাবে সৃজনশীলে আসে এটা আমরা সবার লাস্টে গিয়ে দেখবো আজকে। ক্লিয়ার সবাই? সো আমরা কয়টা ম্যাথ সলভ করলাম বলো তো? 2টা। সো এই টাইপের আরেকটা ম্যাথ হচ্ছে তোমার মইয়ের ম্যাথ। এটাও তুমি পারবা, খুবই সহজ। দেখো কি বলছে, বলছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। আচ্ছা, মানে তোমরা কি মই দেখছো কেউ? মইগুলা হচ্ছে ধরো আগে যখন হচ্ছে অনেক ছোট ছিলাম তখন আমার ফুপির বাসায় তোমার কি হইতো, মানে ছাদে ওঠার জন্য ভিতরে কোনো সিঁড়ি ছিল না, বাইরে কি দিছিল, বাইরে বড় একটা মই দিছিল, মানে ছাদে ওঠার জন্য একটা মই রাখছিল, একদম পার্মানেন্ট মই, ওইটা দিয়ে হচ্ছে আমরা ছাদে উঠতাম। ঠিক এইখানে সেম জিনিসটাই বলছে যে ধরো তোমার এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, এখন এটা ধরো ছাদ, এটা ধরো টোটাল বিল্ডিংটা, তার মানে উপরে কি ছাদ না? তার মানে বলছে যে ধরো তুমি এখান থেকে উঠতে পারতেছো না, বাট একটা মই দেয়া লাগবে, মই দিয়ে পরে তোমাকে কি ছাদে উঠতে হবে। তার মানে মইটা হচ্ছে তোমার ধরো এই টাইপের একটা মই, যে এই মই বেয়ে বেয়ে তোমাকে ছাদে উঠতে হবে। এখন মইটা যে তোমার ছাদের সাথে স্পর্শ করে আছে, তার মানে ভূমিতে মইটা যে রাখা আছে এখানে মইটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বুঝছো? এবং তোমাকে বলছে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই, তার মানে এই যে মইটা, এই মইয়ের দৈর্ঘ্য কোশ্চেনে বলে দিচ্ছে 18 মিটার। কত মিটার? 18 মিটার। তোমার বলছে দেওয়ালটির উচ্চতা কত, তার মানে এই যে ছাদের উচ্চতা বা দেয়ালটির উচ্চতা বের করতে বলছে, বুঝছি? আমাদের কাছে আবার একটা সমকোণী ত্রিভুজ চলে আসছে না? এই সমকোণী ত্রিভুজের এবার বলতো এই কোণের সাপেক্ষে লম্বটা বের করতে হবে, আর অতিভুজটা কোশ্চেনে আমাদের দেওয়া আছে। তাহলে আমরা কি করব, লম্ব আর অতিভুজ দেয়া থাকলে এবারও কি tan থিটার ফর্মুলা অ্যাপ্লাই করবা? না, আমরা sin থিটার ফর্মুলা অ্যাপ্লাই করব। সো আমরা যদি এখানে লিখি sin 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ ডিরেক্ট 18 লিখে ফেলি, ঠিক আছে? সো বলো sin 45 ডিগ্রি ভ্যালু কত? 1/√2, ab এর মান বের করতে বলছে, ডিভাইডেড বাই 18। সো আমরা যদি এখানে কি করি, জাস্ট 18টাকে এই পাশে নিয়ে আসি ক্রস গুণ করে, তাহলে আমরা লিখতে পারি যে ab ইকুয়াল টু 18 ডিভাইডেড বাই √2, তার মানে এখানে ক্যালকুলেশন করলে 9√2 মিটার আসবে, রাইট? সো আমাদের মই রিলেটেড আরেকটি ম্যাথ ডান। সো 3টা কোশ্চেনই কি বলতো, খুব সহজ ছিল না? একেবারে সহজ জিনিস। সো এই টাইপের কোশ্চেনগুলা কিন্তু সৃজনশীলে হয়, কিন্তু সৃজনশীলে আবার একটু ল্যাচ পাকায় দেয়। আমরা আস্তে আস্তে যখন সামনের দিকে যাচ্ছি, আমরা সামনে যে ম্যাথগুলো করব ওই ম্যাথগুলো থেকে বেশি সৃজনশীল হয়, আর এই ম্যাথগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউতে চলে আসে। কথা বুঝছো? ক্লিয়ার? সো চলো, এটা গেল আমাদের সমস্যা নাম্বার কত? 3। সবাই বুঝতেছি তো, রাইট? সো দেখো এই ম্যাথগুলো একটা মজা আছে। কি মজা? যে তুমি বাস্তব জীবনে যা যা করতেছো, বাস্তব জীবনে তুমি যা যা করতেছো সেই জিনিসগুলাই কিন্তু তুমি এখানে কি ম্যাথমেটিক্যালি কি করতেছো, সলভ করতেছো, রাইট? তাই তো? সো আমাদের সমস্যা 3 শেষ। এবার চলো সমস্যা 4-এ কি বলছে। এবার একটা অবনতি কোণের কথা বলছে। দেখো এই যে এবার অবনতি কোণের দিকে আসছে। আমাদের 3টা ম্যাথ ছিল উন্নতি কোণের মতো, এবার একটা অবনতি কোণ বলছে। দেখি অবনতি কোণ আমরা কিভাবে আঁকবো, আগে কোশ্চেনটা পড়ি। বলছে একটি ঘরের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু হতে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, ব্যাপারটা বুঝো। তোমাকে বলছে একটা ভূমি আছে,
এই ভূমির উপর একটা ধরো একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং ছাদ, ছাদটা ধরো কোথায় বলো তো? ছাদ হচ্ছে এই পয়েন্টটাতে ছাদ, বুঝছো এবার? হ্যাঁ, সো এই পয়েন্টে একটা অবনতি কোণ আঁকতে হবে। সো এই পয়েন্টে যদি ভাইয়া তুমি একটা অবনতি কোণ আঁকতে চাও, তাহলে অবশ্যই একটা ভূরেখার সমান্তরাল রেখা আঁকতে হবে, রাইট? সো আমরা যদি ওই উপরের পয়েন্টটাতে একটা অবনতি কোণ আঁকতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ভূতলের সমান্তরাল, ভূতলের সমান্তরাল কি আঁকতে হবে? একটা একটা রেখা আঁকতে হবে, বুঝছি? এখন এই জায়গাতে আমরা অবনতি কোণটা অঙ্কন করতে চাচ্ছি, তাহলে অবনতি কোণ যদি অঙ্কন করতে চাও, অবনতি কোণ কি উপরের দিকে যাবে নাকি নিচের দিকে আসবে? অবশ্যই নিচের দিকে আসবে, রাইট? এখন তুমি অবনতি কোণ কিভাবে আঁকবা বলো? অবনতি কোণ আঁকার জন্য তুমি জাস্ট এখান থেকে এই যেটা যোগ করে দিবা। তাহলে বলো, যেইখানে আসলা এই পয়েন্টটার অবনতি কোণ কি এখানে উৎপন্ন হয়েছে না? সেই কোণটা কত বলো তো? সেই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে তুমি কোশ্চেনটা এবার পড়ো, বলছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, তার মানে এটা ধরো ঘরের ছাদ, ছাদের কোনো একটা বিন্দু, ওই বিন্দু থেকে 20 মিটার দূরের, তার মানে এই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু, তার মানে এটা মানে ভূমি, ভূতলস্থ একটা বিন্দুর কয় মিটার দূরে বলো তো? 20 মিটার দূরে। সো অবনতি কোণ কত ডিগ্রি? 30। তার মানে এই বিন্দুটার অবনতি কোণ এখানে উৎপন্ন হয়েছে, যেটা কত ডিগ্রি বলো তো? 30 ডিগ্রি, রাইট? সো তোমাকে বলছে ঘরটির উচ্চতা নির্ণয় করো, তাহলে আমাকে এইটুকু অংশের মান বের করতে বলছে। তাহলে বলো তো ভাইয়া, এটা এ, এটা বি, এটা কি সি। কি করবে এখন? একান্তর কোণের কথা মনে আছে? এই যে দেখো, এই কোণটা আর এই কোণটা কি পরস্পর একান্তর কোণ না? কারণ দুইটা রেখা কি সমান্তরাল এবং একটা কি তাদের ছেদক। সো এই অ্যাঙ্গেলটা যা এখানে, এই অ্যাঙ্গেলটা কি হবে? এক্স্যাক্টলি তাই হবে। বুঝা গেছে? ক্লিয়ার? সো বলো তো, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা কি অতিভুজ? পারবো না? পারবো? বলো, লম্ব আর অতিভুজ দেওয়া থাকলে আমরা কি ফর্মুলা ইউজ করব? সাইন থিটার। সো সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু AC ডিভাইডেড বাই 20। দেন বলো, সাইন 30 এর ভ্যালু কত? হাফ। সাইন 30 এর ভ্যালু কত? হাফ। তার মানে এখানে হবে AC ডিভাইডেড বাই 20। তাহলে AC ইকুয়াল কত হবে বলো তো? 20 এই পাশে আসলে 20 আর 2 বাদ, এখানে হবে 10 মিটার। কত মিটার? 10 মিটার। বোঝা গেছে? তার মানে এটাই হচ্ছে আমাদের কি ঘরের উচ্চতা। ঘরের কি উচ্চতা। বুঝতে পারছো? কয়টা ম্যাথ গেল বলো তো? 4টা ম্যাথ গেল, রাইট? সো আমরা 4টা ম্যাথের মাধ্যমে মোটামুটি কি উন্নতি কোণ আর অবনতি কোণের কনসেপ্টগুলো বুঝে গেছি না, যে আমাদের চিত্রগুলো আসলে কিভাবে আঁকতে হবে। এখন তোমরা আবার চিত্র আঁকা নিয়ে কিন্তু বেশি প্যানিক করো না, কারণ এই চিত্রগুলো তুমি নর্মালি হাতেই অঙ্কন করবা, জাস্ট রাফের মতো। মানে ওই যে স্কেল দিয়ে অনেক সুন্দর করে চিত্র আঁকতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি জাস্ট তোমার বোঝার জন্য যেইটুকু চিত্র দরকার তুমি জাস্ট ওইটুকুই পরীক্ষাতে হাতে আঁকবা। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, সো আমাদের সমস্যা নাম্বার 4 ডান। এবার আমরা আসি সমস্যা নাম্বার 5-এ। সো তোমাদের সমস্যা 5, দেন 6 এবং 7, এই তিনটা একই ক্যাটাগরির ম্যাথ। বুঝছো? সো আমরা কি করব, আগে সমস্যা 7 সলভ করব, এরপর 5 এবং 6 এর জাস্ট কনসেপ্টগুলো তোমাদের বুঝাই দিব, ঠিক আছে? সো এই যে সমস্যা 7 যেটা আছে, নদীর তীরের ম্যাথ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এটা থেকে সৃজনশীল প্রায়ই হয়। বুঝছো? সো চলো আমরা একটু সলভ করি এটা। সো আমরা কিন্তু একটু পরে যাব 5 এবং 6-এ, প্যারা খাওয়ার কিছু নাই। কি বলছে বলো তো? বলছে একটি নদীর তীর, মানে একটি নদীর তীরে কোনো একটি স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। তুমি নদীর এই পারে দাঁড়িয়ে আছো, ওই পারে একটা টাওয়ার আছে, তুমি টাওয়ার দিকে তাকাইছো, শীর্ষের দিকে তাকাইছো। সো টাওয়ারের শীর্ষের দিকে তাকিয়ে তুমি দেখলা যে টাওয়ারের শীর্ষটা তোমার এইখানে 60 ডিগ্রি উন্নতি কোণ তৈরি করে।
উন্নত কোণ কেন? কারণ টাওয়ারের শীর্ষ তো উপরে, আর উন্নত কোণ সে তৈরি করতেছে কোথায়? তোমার কাছে, তাই না? সো উন্নত কোণ কত ডিগ্রি বলো তো? 60 ডিগ্রি। বলছে ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নত কোণ 30 ডিগ্রি হয়ে যায়। তার মানে ধর আমি এখানে ছিলাম, আমি উপরের দিকে তাকাই আছি টাওয়ারের দিকে। সো আমি যদি পিছনের দিকে মুভ করি, তাহলে বলো তো আমার কি আরো বেশি উপরের দিকে তাকাইতে হচ্ছে নাকি একটু নিচের দিকে তাকাইতে হচ্ছে? একটু নিচে চলে আসতেছে না? তার মানে কোণটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। বুঝছো? মানে ধরো আমি যদি এখানে দাঁড়াই, তাহলে আমি যদি উপরের দিকে তাকাই থাকি বা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে তাকাই, তাহলে আমি যেরকম দেখতে পারবো পিছনের দিকে গেলে কিন্তু আমার কিন্তু আর অত ঝুঁকা লাগবে না, একটু কম ঝুঁকতে হবে, রাইট? সো তখন 30 ডিগ্রি চলে আসে। বলছে টাওয়ারের উচ্চতা কত। চলো এবার আমরা জিনিসের চিত্রের মাধ্যমে উপস্থাপন করি। ধরো এটা হচ্ছে তোমার নদী, কালার চেঞ্জ করে দেই। ধরো এটা দিয়ে নদী বুঝাইলাম, ঠিক আছে? এখন এখানে তোমাকে বলছে যে একটা টাওয়ার আছে। এটা কি আছে বলো তো? টাওয়ার আছে। এবার তুমি কি করছো? তুমি তো ভাই এখানে দাঁড়াইছিলা প্রথমে। সো প্রথমে তুমি এখানে দাঁড়াইছিলা আর তুমি টাওয়ারের দিকে তাকাইছিলা। এখন এই জায়গাতে টাওয়ারের শীর্ষ একটা কোণ উৎপন্ন করতেছে। সেই কোণটা হচ্ছে কত ডিগ্রি বলো তো? সেই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। বুঝা গেছে? এবার আচ্ছা, তো এটাকে একটু সুন্দর করে আঁকি। আচ্ছা, সুন্দর হয়েছে না? এবার এখান থেকে তুমি 32 মিটার পিছাই গেছো। তার মানে তুমি যদি এখান থেকে 32 মিটার পিছায় যাও, 32 মিটার পিছাই গেছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কত মিটার বলো তো? এখানে হচ্ছে 32 মিটার। তাহলে তুমি তো এবার এখানে চলে আসছো, রাইট? এখানে চলে আসছো না? সো এইবার তোমার এইখানে টাওয়ারের শীর্ষের যে উন্নতি কোণটা হবে, এটার 60 ডিগ্রি হবে না। এটা হবে কত ডিগ্রি বলো তো? 30 ডিগ্রি হবে। বুঝা গেছে? তোমাকে বলছে যে টাওয়ারের উচ্চতা নির্ণয় করার জন্য। টাওয়ারের কি নির্ণয় করার জন্য? উচ্চতা। এখন তুমি যখন প্রশ্নে মানে কোশ্চেনটা কি বুঝছো? সো আমাদের এখানে যখন তুমি ছিলা, তখন টাওয়ারের শীর্ষে দিকে তাকানোর ফলে এই অ্যাঙ্গেলটা কত ছিল? 60। যখন তুমি পিছনের দিকে আসলা 32 মিটার, তখন তুমি এখানে তাকানোর পর এখানে যে উন্নতি কোণটা তৈরি হয়েছে টাওয়ারের শীর্ষে, সেটা হচ্ছে 30 ডিগ্রি হয়েছে। বুঝছো? এখন তোমাকে এইটুকুর মান দেওয়া আছে, রাইট? তোমাকে বলছে টাওয়ারের উচ্চতা বের করার জন্য। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এই যে চিত্রটা আমরা আঁকছি, এবার যদি আমরা চিত্রটা যদি মানে সলিউশন করতে যাই, আমরা তো আর ভাই পরীক্ষার হলে তো আর আমাদের এই চিত্র আঁকা দরকার নাই, তাই না? সো আমরা এই চিত্রটাকেই যদি মানে পরীক্ষাতে কিভাবে আঁকবো জাস্ট ওইটা দেখি। সো আমরা এইভাবে আঁকবো, মানে সহজ করে আঁকবো আরেকটু। হ্যাঁ, কিভাবে আঁকবো? ধরো এটা এখান থেকে একটা কোণ হইল। আচ্ছা, এটাকে আর একটু কমাই দিই। আচ্ছা, সো এখান থেকে হচ্ছে আরেকটা কোণ, রাইট? তার মানে ধরো এটা হচ্ছে এ পজিশন, এটা বি পজিশন, এটা ধরো সি পজিশন, এটা ধরো কি পজিশন? ডি পজিশন। এটা কত ডিগ্রি বলো তো? 60। এটা কত? 30। আর এই যে দূরত্বটা, এটা হচ্ছে তোমার 32। তোমাকে বলছে এ বি এর দৈর্ঘ্যটা নির্ণয় করার জন্য। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু বুঝো তো ভাইয়া, এখানে যে তুমি এ বি এর দৈর্ঘ্যটা বের করবা, তো ভাই এ বি এর সাথে এই 32-এর তো কোনো কানেকশনই নেই ডিরেক্ট, তাই না? কিন্তু একটু চিন্তা করে দেখো তো, এখানে সমকোণী ত্রিভুজ কয়টা? এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ এখান থেকে আমরা কোণ পাই যাচ্ছি, এটা বের করতে হবে, কিন্তু এইটা তো আমাদের জানা নাই, রাইট? তাহলে আমরা কি করব? এটাকে একটা মান ধরে নিব। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এইটুকু মানকে ধরে নেই এক্স। কি ধরলাম বলো তো? এক্স ধরলাম। সুবিধাটা কোন জায়গায় বলো তো? সুবিধাটা হচ্ছে এটাকে যদি আমরা এক্স ধরে নেই, তাহলে আমরা দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে পারবো। একটা হচ্ছে এই যে ছোট সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে এই যে দেখো বড় সমকোণী ত্রিভুজ, রাইট? এই যে বড় সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা ছোট সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব, এরপর আমরা টোটাল একটা
বড় সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। ঠিক আছে, সো এবার খেয়াল করো কিভাবে আমরা সলিউশনটা করি। আর আমরা হচ্ছে এই হাইটটাকে এটা কাজ করি, আমরা হচ্ছে এখানে এইচ দিয়ে প্রকাশ করি। এটা বি পয়েন্ট, তো এই হাইটটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। তাহলে মূলত আমাদের কার মান বের করতে হবে? এইচ এর মান বের করতে হবে, রাইট? সো আমরা প্রথমে লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এর মধ্যে আমরা যদি tan 60 ডিগ্রির ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে বলো তো tan 60 মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে h, ভূমি কত? ভূমি হচ্ছে x। এবার বলো তো tan 60 এর মান কত? tan 60 এর মান হচ্ছে √3, তাহলে h বাই কি? x। আমরা এখান থেকে একটা কাজ করি, x এর মান বের করে রাখি। প্রশ্ন হচ্ছে x এর মান কেন বের করবেন? কারণ একটু পরে যখন তুমি বড় সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করবা, সেখানে তুমি যদি x এর মানটা এইখানকার মানটা যদি বসায় দাও, তাহলে h এর মানটা পেয়ে যাবো না? তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করে রাখি। দেখো ক্রস গুণ করলে x টা এখানে আসবে, √3টা এই পাশে আসবে, তাহলে এখানে আসবে h বাই √3। সো এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম আপাতত। বুঝছো? ক্লিয়ার? সো এবার হচ্ছে আমরা বড় একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। যে সমকোণী ত্রিভুজটা কি বলতো? এ বি ডি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সো খেয়াল করে দেখো, যদি আমরা এ বি ডি এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করি, বলতো এই সমকোণী ত্রিভুজের tan কত ডিগ্রি হবে? এবার 30 ডিগ্রি, রাইট? tan 30 মানে কি? লম্ব বাই ভূমি। বলতো লম্ব কত? লম্ব হচ্ছে h, লম্ব হচ্ছে h, আর ভূমি কত? 32 না, ভূমি হচ্ছে টোটালটা। সো ভূমি হচ্ছে 32 প্লাস x, ভূমি হচ্ছে 32 প্লাস কত বলতো? x। বোঝা গেছে? সো এবার সলভ করবো কেমনে বলো তো দেখি ভাইয়া। এবার জাস্ট হালকা একটু ক্যালকুলেশন করা লাগবে। tan 30 এর মান আমরা জানি 1/√3 ইকুয়াল টু হচ্ছে h ডিভাইডেড বাই 32 প্লাস x। এখানে ক্রস গুণ করলে কি আসবে? √3 ইন্টু h ইকুয়াল টু 32 প্লাস x, রাইট? তাহলে আমাকে বলো √3h, এক্সটাকে এই পাশে আসা যায় না? এক্স এর মান কত বলো তো? এক্স এর মান কি? h বাই √3। এই পাশে যদি এক্সটা চলে আসে, তাহলে মাইনাস এক্স হয়ে যাবে, রাইট? সো মাইনাস এক্স ইকুয়াল টু 32। তাহলে আমাকে বলো এখানে এক্স এর ভ্যালুটা কত? এক্স এর ভ্যালু হচ্ছে h বাই √3 ইকুয়াল টু কত? 32। বলো h এর মান তাহলে কিভাবে বের করবা? h এখান থেকে কমন যায়, তাহলে এখানে থাকবে কি? এখানে থাকবে √3 মাইনাস 1/√3 ইকুয়াল টু 32। এখন তুমি চিন্তা করে দেখো, এখানে আমরা চাইলে লসাগু টসাগু কিছু একটা করতে পারি, কিন্তু লসাগু না করে ডিরেক্ট ভাগ করে দিলেও কিন্তু হয়। তার মানে আমরা এখান থেকে ফাইনালি যে আনসারটা পাবো, আনসারটা হচ্ছে তোমার কিভাবে পাবো? h ইকুয়াল টু 32 ডিভাইডেড বাই হচ্ছে √3 মাইনাস 1/√3। এইটা বুঝা গেছে? তাহলে তোমরা ক্যালকুলেটর ইনপুট দিতে পারবা না, দেন আমাদের কি টাওয়ারের উচ্চতাটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, ক্লিয়ার হইছ? তার মানে তুমি চিন্তা করে দেখো, এই যে ম্যাথটা আছে, এই ম্যাথে কিন্তু সমকোণী ত্রিভুজ দুইটা নিয়ে কাজ করতে হয়। একটা ছোট সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে কি বড় সমকোণী ত্রিভুজ, রাইট? সো এই ম্যাথগুলা আমাদের সৃজনশীলে বেশি আসে, বুঝছো? সো আমরা এই ম্যাথগুলো একটু ভালো করে সলভ করব। ক্লিয়ার সবাই? সো একটু সবাই তুলে নেই এটা, বাট স্ক্রিনশট দাও, দেন পরে তুলে নিবা আর কি। তাহলে সমস্যা নাম্বার বা প্রবলেম নাম্বার 7 আমাদের ডান। এখন 5 আর 6 একই রকম, জাস্ট আমি তোমাকে কনসেপ্টটা বুঝাই দিই। 5 এবং 6 এ কি বলছে দেখো, বলছে ভূতলে কোন স্থানের একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ হয় কত ডিগ্রি? 30 ডিগ্রি। বলছে স্তম্ভটির উচ্চতা কত? তাহলে ভাই সেম জিনিসটাই এই যে দেখো একদম সেম চিত্রটাই হবে। তুমি প্রথমে এখানে দাঁড়াইছিলা,
সো এখানে কোণ উৎপন্ন হয়েছিল কত ডিগ্রি 60 ডিগ্রি দেন তুমি 25 মিটার পিছায় গেছো দেন তোমার এখানে কোণ উৎপন্ন হয়েছে 30 ডিগ্রি তোমাকে বলছে স্তম্ভটির উচ্চতা বের করার জন্য পারবা না ক্লিয়ার সো এটা সহজ ম্যাথ ছিল সো যেহেতু আমরা আগের ম্যাথটা করে ফেলছি এটাও আমরা পারবো জাস্ট এখানে 32 দেওয়া ছিল এখানে 25 দেওয়া আছে বুঝছো ক্লিয়ার সো আমরা পরের ম্যাথটা দেখি এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে বুঝছি এগুলো হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকবে আচ্ছা এবার 6 নম্বরেও সেম কোশ্চেন বলছে যে কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয় বলছে মিনারটির উচ্চতা কত আচ্ছা এটা কি বলছে বলো তো এই যে বলছে এরকম ধরো এটা ভূমি আর এটা হচ্ছে মিনারের উচ্চতা এখন তোমাকে বলছে এইখানে একটা পয়েন্টে ধরো তুমি ছিলা এখানে একটা পয়েন্টে তুমি ছিলা বুঝছো সো এই পয়েন্ট থেকে মিনারের শীর্ষের যে উন্নতি কোণ 45 ডিগ্রি ছিল এবার এখান থেকে তুমি সামনের দিকে আসছো কত মিটার আসছো বলো তো 60 মিটার আসছো সো তখন তোমার এই জায়গাতে মিনারের শীর্ষে যে উন্নতি কোণটা সেই উন্নতি কোণটা হইছে 60 ডিগ্রি কত ডিগ্রি 60 ডিগ্রি তোমাকে বলছে মিনারটির উচ্চতা নির্ণয় করার জন্য বলো তো ভাই পারবা না এটা সেম কোশ্চেন জাস্ট তোমার বাংলা লেখাগুলো একটু চেঞ্জ বাকি সবকিছু কিন্তু সেম আগের মতোই বুঝছি সবাই ক্লিয়ার ঠিক আছে সো আমরা 1 2 3 4 5 6 7 টোটাল 7টা ম্যাথ করে ফেলছি তাই না এই যে আমরা তোমাদের অনুশীলনী যে 7টা ম্যাথ করলাম এই ম্যাথগুলোর মতোই কিন্তু উদাহরণে তোমাদের সেম টাইপের ম্যাথই আছে বুঝছো আমাদের ওই ম্যাথগুলোও করতে হবে রাইট তোমাদের এটা কি মাস এটা হচ্ছে ধরো মোটামুটি হচ্ছে নভেম্বর মাস রাইট সো তোমাদের ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা আর 2 থেকে 2.5 মাসের মতো আছে তাই না সো এই যে 2 থেকে 2.5 মাস এই 2 থেকে 2.5 মাস কিন্তু তোমার উপর একটা ধগল যাবে অনেক রাইট এখন একটু প্রেশার পড়তেছে না পড়াশোনার সো তোমাদের যারা তোমরা মানে একটু কম পড়াশোনা করছো বা ধরো মানে পড়ছো বাট কনসেপ্টগুলো ক্লিয়ার না তাদের একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে তাই না এটা কিন্তু আমরা ভাই বুঝি যে এই যে তোমরা ক্লাসগুলো করতেছো ওয়ান শট ক্লাস একটা লং টার্ম ধরে মানে একটা অনেক লম্বা সময় ধরে তোমরা ক্লাসগুলো করতেছো ক্লাসগুলো করে দেন তার নোট করে আবার নিজে প্র্যাকটিস করে এখানে অনেক সময় দেওয়া লাগতেছে তাই তো সো এই যে সময়টা এখন দিচ্ছ এই সময়টা দেওয়ার ফলে তোমার এসএসসি পরীক্ষা ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে কিন্তু তুমি এই ক্লাসগুলো করার মাধ্যমে যখন তোমাদের বেসিকটা তুমি স্ট্রং করতে পারবা তুমি ইন্টারে গেলে এটা বেনিফিটটা পেয়ে যাবা তুমি চিন্তা করো যে এখন তোমার যেই প্রেশারটা পড়তেছে বলো তো মার্চে গেলে মানে ধরো আচ্ছা এটা নভেম্বর মার্চে গেলে কি আর এই প্রেশারটা পড়বে অবভিয়াসলি না কেন কারণ তোমার মার্চে গেলে তোমার পরীক্ষা তো শেষ তখন তুমি রিল্যাক্স করতে পারবা রাইট সো এখন যেই সিচুয়েশনটা আছে ওই সিচুয়েশনটাকে তোমাকে মেনে নিয়ে একটু কষ্ট করে পড়াশোনা করতে হবে এখন তুমি যদি এই সময়টাতে সময় নষ্ট করো ফোন চালাও বেশি বেশি খেলাধুলা করো তাহলে কিন্তু ভাই তোমার রেজাল্ট যদি একবার ড্রপ হয় তখন কিন্তু তোমার এটার ইফেক্টটা আবার কলেজে ওঠার ক্ষেত্রে বা ভর্তির সময় পড়বে তাই না সো আমরা এই সময়টাতে ভাই একটু তোমাদের রিকোয়েস্ট একটু ভালো করে পড়াশোনা করো একটু ইফোর্ট দাও মানে তোমার ব্রেইন দেখবে তোমাকে বলবে যে আরেকটু ঘুমায় থাক আরেকটু ফোন চালা আরেকটু সোশ্যাল মিডিয়া স্ক্রলিং কর আরেকটু বাইরে খেলাধুলা কর অনেক কিছু বলবে কিন্তু তুমি যদি তোমার ব্রেইনটাকে কন্ট্রোল করতে পারো যে না আমাকে এই কয়েকটা দিন খুব ভালো করে পড়াশোনা করতে হবে এবং এসএসসিতে একটা ভালো রেজাল্ট আনতে হবে পাশাপাশি আমরা বেসিকটাও স্ট্রং করে ফেলবো তাহলে ভাই তুমি দেখবা তোমার পরের যেই সময়গুলা এগুলো আরো সহজ হয়ে যাবে ঠিক আছে সো ভাইয়ার এটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা এখন একটু ভালো করে পড়াশোনা করো ঠিক আছে একটু ইফোর্ট দাও যারা তোমরা 6 ঘন্টা পড়তা তারা 8 ঘন্টা পড়ো তারা 8 ঘন্টা পর তারা একটু বাড়ায় দাও যারা আরো কম পড়তা তারা পড়াশোনা একটু শুরু করো
ঠিক আছে, সময় কিন্তু নাই। সো চলো আমরা সমস্যা 8 মানে 8 নাম্বার প্রবলেম সলভ করব। এখানে হচ্ছে আমাদের মূলত গাছ ভাঙা, গাছকে মানে খুঁটির সাহায্যে আটকায় রাখা, এই ধরনের ম্যাথগুলো করব। দুইটা ম্যাথ সলভ করব। দেখো কি বলছে, বলছে 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে হচ্ছে এটা হচ্ছে ভূমি, বুঝছো? এটা কি বলতো? ভূমি। এখন ভূমিতে কি করছে? ভূমিতে হচ্ছে ধরো একটা গাছ, ভূমিতে একটা গাছ এরকম ছিল। সো এই গাছটার ধরো টোটাল হাইট, গাছটার টোটাল হাইট সেটা ছিল h। টোটাল হাইটটা কি ছিল বলো তো? h। এবার আমি একটু ভূমিটা কমাই দিই। আচ্ছা, এবার কি হয়েছে? এবার হঠাৎ করে কোন একটা জায়গা থেকে গাছটা ভেঙে গেছে। ভেঙে গিয়ে কি করছে? ভেঙে গিয়ে তোমার এইখান থেকে ভেঙে গিয়ে তোমার এই জায়গায় পড়ে গেছে। তার মানে যে এই অংশটা ছিল না, এই অংশটা ভেঙে গিয়ে এইভাবে পড়ে গেছে। এখন পড়ে যাওয়ার পর এই যে এখানে কোণটা উৎপন্ন করছে না, সেই কোণটা বলে দিচ্ছে কোশ্চেনে কত ডিগ্রি বলো তো? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তোমাকে বলছে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তার মানে টোটাল খুঁটিটার দৈর্ঘ্য ছিল কয় মিটার বলো তো? 60 মিটার ছিল। টোটাল ছিল 60 মিটার। আচ্ছা, আমরা যদি এটা বলি যে টোটাল 60 মিটার ছিল, টোটাল কয় মিটার ছিল বলো তো? 60 মিটার। তাহলে এই উপরের পার্টটুকু, এই উপরের পার্টটুকু ধরো যদি x মিটার আমি বলি, তাহলে বলো তো নিচের পার্টটুকু কত হবে? নিচের পার্টটুকু হবে 60 মিটার মাইনাস x, রাইট? এটা একটু সরাই দিই। আমরা যদি টোটাল 60 মিটার হয়, উপরেটা x হলে নিচেটা কি হবে? 60 মিটার মাইনাস x হবে। আর টোটাল যেই গাছের দৈর্ঘ্যটা সেটা হচ্ছে কত? 60 মিটার। আচ্ছা বলো তো ভাইয়া, এই যে এইটুকু অংশই কি নিচে পড়ে গেছে না? তার মানে ভাঙা অংশটা যদি এইখানে x হয়, তার মানে আমরা এইটুকু অংশ কি বলতে পারি? x বলতে পারি, রাইট? তার মানে তুমি চিন্তা করে দেখো, যদি আমরা এই পয়েন্টটাকে যে অংশটা থেকে ভেঙে গেছে a নাম দিই, এই অংশ ধরো b এবং এই অংশটা ধরো কি c, তোমাকে abc সমকোণী ত্রিভুজ থেকে x এর মানটা বের করতে হবে, মানে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে বলো তো এই সমকোণী ত্রিভুজের এই কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজ দেওয়া আছে, তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব? আমরা হচ্ছে সাইনের ফর্মুলা ইউজ করব। আমরা লিখব সাইন 60 ডিগ্রি। সাইন 60 মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? 60 মাইনাস এক্স ডিভাইডেড বাই কি বলতো? এক্স। দেন বলো সাইন 60 এর মান কত? √3 ডিভাইডেড বাই 2। আর এখানে কি আছে? এখানে আছে 60 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, ক্রস গুণ করে দেওয়া যায় না? ক্রস গুণ করলে কি হবে বলো? এক্স এর মানটা বের করতে হবে আর কি, জাস্ট। সো √3 ইন্টু এক্স, 2 এর সাথে 60 গুণ করলে হবে 120 মাইনাস কত? 2x, রাইট? 2x টাকে এই পাশে নিয়ে আসো। সো √3x প্লাস 2x ইকুয়াল টু 120। তাহলে বলো x যদি কমন নিয়ে ফেলি, তাহলে 2 প্লাস √3 বা √3 প্লাস 2 থাকবে, তাই না? তাহলে x এর মানটা কত হচ্ছে? x এর যে মানটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 120 ডিভাইডেড বাই 2 প্লাস √3। তাহলে আমরা এখান থেকে কি ভাঙা অংশটার কি দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো না? তুমি ক্যালকুলেটরে বসিয়ে ডাইরেক্ট মানটা বের করে দিবা, ঠিক আছে? যেমন কত হয় এখানে বলো তো? 120 ভাগ হচ্ছে √3 প্লাস 2 কত হয়? 32। x এর মান হচ্ছে 32.15। তার মানে খুঁটিটির ভাঙা অংশের যে দৈর্ঘ্যটা আমরা পেলাম, ভাঙা অংশের দৈর্ঘ্য পাইলাম 32.15 মিটার। পারবো? সবাই কি বুঝছে? এটা ক্লিয়ার হইছো?
আমাদের খুঁটির ভাঙা অংশ রিলেটেড এইখান থেকে আমাদের সিকিউতে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আমাদের এখানে আরেকটা ম্যাথ আছে এই টাইপের, কি বলছে যে একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটিতে স্পর্শ করে গাছটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো ধরো এটা হচ্ছে গাছের উপরের অংশ, মানে নিচের অংশ, এটা উপরের অংশ। এখন আচ্ছা ধরো এটা নিচের অংশ, এটা উপরের অংশ, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন ধরো এটা ভেঙে গেছে, এই যে এটা ভেঙে গেছে, তো ভেঙে গিয়ে কি করবে, ভূমিতে গিয়ে একটা জায়গাতে কি আটকে যাবে না, রাইট? এখানে ছিল, এটা ভেঙে গেছে, তাহলে ভেঙে গিয়ে কি ভূমিতে কি একটা জায়গাতে সে আটকে যাবে। এখন বলছে যে এখান থেকে যে ভেঙে গেছে সে ভাঙা অংশটা এই দণ্ডায়মান অংশের সাথে এখানে একটা কোণ তৈরি করে। কি তৈরি করে বলতো, একটা কোণ। সেই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি, রাইট? এবং এই যে ভাঙা অংশটা দণ্ডায়মান অংশ থেকে অনেকটুকু দূরে গিয়ে পড়ছে না, এই টোটাল দৈর্ঘ্যটা বলা আছে 12 মিটার। কয় মিটার? 12 মিটার। তোমাকে বলছে পুরা গাছের দৈর্ঘ্য বের করার জন্য। আচ্ছা, তাহলে আমরা যে চিত্রের মাধ্যমে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ধরো এই হচ্ছে তোমার ভূমি, এই হচ্ছে ভূমি। এবার তোমাকে কোশ্চেনে বলছে, ভূমিটা একটু ছোট করে দিই। আচ্ছা, এটা হচ্ছে তোমার ভূমি। এবার তোমাকে বলছে যে এই হচ্ছে তোমার গাছ, এই হচ্ছে তোমার গাছ, ঠিক আছে। আচ্ছা, তো গাছের একটা নির্দিষ্ট পয়েন্টে এটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে। সো ভেঙে গিয়ে কি করবে বলো তো, এটা নিচে পড়ে যাবে না? আমি ভূমিটাকে আরেকটু ছোট করে দিই। আচ্ছা, সো ও কি করছে, ওইখানে ভেঙে গিয়ে ও এই জায়গাতে পড়ে গেছে। তার মানে গাছের আগে পুরোটা ছিল, এইটুকু অংশ ভেঙে এখানে চলে আসছে, রাইট? এবং যেইখানে গেছে এটা হচ্ছে টোটাল 12 মিটার ডিস্টেন্সে গিয়ে মানে অংশটা পড়ে গেছে, বুঝছি। আর বলছে ভাঙা অংশটা দণ্ডায়মান অংশের সাথে এইখানে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। সেই কোণে কত ডিগ্রি বলো তো? 30 ডিগ্রি। তোমাকে বলছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের করার জন্য। আচ্ছা, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের করার জন্য যদি আমরা একটা নাম দেই, যে ধরো এটা হচ্ছে H1 এবং এটা ধরো H2, টোটাল গাছের দৈর্ঘ্য আমরা ধরলাম H, ভাঙা অংশের দৈর্ঘ্য ধরলাম H2, আর যে অংশটা ভাঙে নাই সে অংশের দৈর্ঘ্য ধরলাম কি H1। আচ্ছা, এই অংশটাই কি এখানে পড়ে গেছে না? তাহলে ভাঙা অংশ যদি এইটা H2 হয়, অবশ্যই এটাও কি হবে, H2 হবে। ক্লিয়ার সবাই? বুঝছো? তাহলে বলো তো এবার কাজটা কি আমাদের? কাজটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজ থেকে একবার H1 বের করা আর একবার H2 বের করা। H1 এবং H2 যোগ করে দিলে কিন্তু আমরা টোটাল গাছের দৈর্ঘ্য পেয়ে যাব, বুঝছো? সো আমরা যদি নাম দেই, যেটা হচ্ছে A বিন্দু, এটা B বিন্দু, এটা কি বিন্দু বলো তো? C বিন্দু। তাহলে তুমি চিন্তা করে দেখো, এই কোণের সাপেক্ষে এটা কিন্তু ভাইয়া লম্ব, আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, রাইট? সো H1 বের করার জন্য তোমার tan থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কারণ tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, রাইট? আবার H2 বের করার জন্য তোমাকে sin থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কারণ sin থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। তার মানে এই 12টাকে কাজে লাগিয়ে আমরা একবার H1 বের করব আর একবার কি বের করব, H2 বের করব। বুঝছো? ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? এবার বলো আমরা কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ ABCA sin না tan, আগে আমরা H1 বের করি। সো tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কত? 12, ভূমি কত? H1। তাহলে বলো tan 30 এর মান কত? tan 30 এর মান আমরা সবাই জানি 1/√3 ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই H1। তাহলে বলো H1 এর মান কত?
h1 এর মান হবে 12√13 আর 12√3 সরি 12 কত 3। এটা আমরা পেয়ে গেলাম কি বলতো h1 এর মান। এবার আবার যদি আমরা কাজ করি, এবার আমরা কি নিয়ে কাজ করব, sin থিটা নিয়ে কাজ করব। তাহলে বলো sin 30 মানে কি, sin 30 মানে লম্ব বাই অতিভুজ। তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্ব হচ্ছে কত 12 আর অতিভুজ হচ্ছে h2, তাই না ভাইয়া? তার মানে sin 30 এর মান হচ্ছে হাফ ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই h2। তাহলে বলো h2 সমান কত হবে 12 ইন্টু 2, তার মানে 24। বুঝছো? ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের টোটাল গাছের দৈর্ঘ্য কত? গাছ, ইয়েস, টোটাল গাছের দৈর্ঘ্য হচ্ছে h, তার মানে h ইকুয়াল টু হচ্ছে h1 প্লাস h2। তার মানে আমাদের h1 কত, h1 হচ্ছে 12√3 আর h2 কত, h2 হচ্ছে 24। সো আমরা এগুলা যোগ করে দিলে কি আমাদের টোটাল গাছের দৈর্ঘ্য বের হয়ে যাবে। তাহলে কত হয় বলো তো 12√3 প্লাস 24। আচ্ছা তারপরে এটা তোমরা দশমিকই বের করে রাখতে পারো বা চাইলে এইটাই বের করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। মানে আমার ক্যালকুলেটর আসতেছে না আর কি দশমিক মানটা, জাস্ট এটা দেখাচ্ছে। বুঝছো? ক্লিয়ার সবাই এটা? ঠিক আছে। সো আমাদের বইয়ের অনুশীলনীর সৃজনশীল 2টা প্রশ্ন বাদে বাকি যতগুলো প্রশ্ন ছিল আমরা শেষ করে ফেলছি, এবং এই সেম ম্যাথগুলা শুধুমাত্র মানগুলা ভিন্ন, সেম ম্যাথ শুধু মান ভিন্ন, তোমার কিন্তু উদাহরণের ম্যাথগুলো দেওয়া আছে, রাইট? আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে অনুশীলনের এই ম্যাথগুলো সলভ করা প্লাস উদাহরণের ম্যাথগুলো সলভ করবা। তুমি দেখবা যে এইখান থেকেই কি সৃজনশীলগুলো স্যাররা কি এক্সামে বানিয়ে দিচ্ছে। ঠিক আছে। সো এবার দেখো আমাদের সৃজনশীল কি বলছিল, এই কোশ্চেনটা সৃজনশীল যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা যে এই যে কোশ্চেনটা আছে বা সৃজনশীল কোশ্চেনটা আছে এটা হচ্ছে একটা 3D চিত্র আঁকতে হবে, 3D। ঠিক আছে, দেখো একটু কোশ্চেনটা পড়ে দেখি আমরা। বলছে একটি নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। অনেক কিছু বলছে, মানে খুবই সহজ জিনিস যে একটা নদী যাচ্ছে, নদীর এই পারে লোকটা দাঁড়ায় আছে এবং অপর পারে লোকটা দেখলো কি একটা গাছ হচ্ছে তোমার 150 মিটার লম্বা এবং ওই গাছের শীর্ষ বিন্দু দিকে তাকানোর পর উনি বুঝলো যে শীর্ষ বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি বলতো 30 ডিগ্রি। এখন বলছে লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো। মানে ধরো আমি এখানে দাঁড়ায় আছি, তো গাছটা হচ্ছে একদম বরাবর। এখন লোকটা তো নৌকা দিয়ে যাচ্ছে 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 যাচ্ছে, এখন স্রোত তো ধরে ঠেলতেছে, তো স্রোতের কারণে লোকটার নৌকা একদম বরাবর না গিয়ে একটু দূরে সরে গেছে, মানে একটু দূরে এই অ্যাঙ্গেলে চলে গেছে। কথা বুঝছো? তার মানে সেটা কত দূরে গেছে বলতো, গাছ থেকে 10 মিটার দূরে গিয়ে তীরে পৌঁছাইলো। তোমাকে কোশ্চেনটাতে প্রথমে বলছে যে উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও, তার মানে একটা 3D অ্যাঙ্গেল, মানে একটা 3D চিত্র আঁকতে হবে। এখন তুমি 3D কিভাবে আঁকবা? আচ্ছা খেয়াল করো, ধরো ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এটা হচ্ছে গাছ, বুঝছো? হ্যাঁ, এটা একটা গাছ। সো আমি গাছটা এখানে আঁকলাম। এবার এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে নদী, এটা হচ্ছে নদী। আচ্ছা আমি কিন্তু বরাবর আঁকি নেই, কিন্তু বরাবর আঁকলে কিন্তু 2D হয়ে যাবে, নট 3D। বাট 3D আঁকার জন্য আমি নদীটা এই বরাবর দিলাম, যে নদীটা হচ্ছে এই দিকে যাচ্ছে, মানে পানি। ঠিক আছে। সো তোমার এটা নদী আর এটা হচ্ছে তোমার নদীর ওই পারটা আর কি। তার মানে নদীর যেটা এই পারও কি দিকে নদী চলে গেছে, বয়ে গেছে, রাইট? সো তোমার চিত্রের মধ্যে যদিও এইগুলো আঁকতে হবে না,
ঠিক আছে, ধরো এটা নদীটা কি এদিকে বয়ে চলছে, বুঝছো? ঠিক আছে, আমি একটু পরে মুছে দেবো এটা। আচ্ছা, এখন একটু খেয়াল করো, লোকটা কি কোথায় আছে বলো তো? লোকটা নদীর এই পারে দাঁড়ায় আছে। লোকটা হচ্ছে নদীর এই পারে দাঁড়ায় আছে। এখন লোকটা এই পারে থেকে দেখতেছে যে গাছের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে এখানে কত ডিগ্রি বলো তো? এখানে হচ্ছে 30 ডিগ্রি। তার মানে এই যে গাছের যে শীর্ষবিন্দুটা আছে, এখানে লোকটার এই জায়গাতে টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে বলো তো? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আচ্ছা, তুমি চিন্তা করো তো, এই যে ধরো এটা নদী, বুঝছো? লোকটা এখানে দাঁড়ায় আছে, এখানে হচ্ছে গাছটা, মানে এই নদীর এই পারে হচ্ছে গাছ, ঠিক আছে? এই যে এই হচ্ছে এটা হচ্ছে আমাদের গাছ, ঠিক আছে? এই যে ইন্ডিকেটরটা হচ্ছে গাছ। লোকটা যদি এখানে দাঁড়ায় থাকে, তাহলে এখান থেকে এখানে উন্নতি কোণ তৈরি করছে, তার মানে এটা কি একটা সমকোণী ত্রিভুজ হবে না? এটা কি ত্রিভুজ বলো তো? একটা সমকোণী ত্রিভুজ। এখন আমরা 3D অ্যাঙ্গেল আঁকার কারণে এইটা কিন্তু আর সমকোণী ত্রিভুজ বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা যদি এই দিক থেকে তাকাও, মানে এই অ্যাঙ্গেল থেকে তাকাও, তাহলে কিন্তু এটা একটা কি সমকোণী ত্রিভুজ। বুঝতে পারছো যে এটা তোমার হচ্ছে কি গাছ, মানে নদী, এটা হচ্ছে গাছ। তার মানে এখান থেকে এখানে যে উন্নতি কোণটা তৈরি করছে সেটা কত ডিগ্রি বলতো? 30 ডিগ্রি, রাইট? তার মানে এইটা একটা কি ত্রিভুজ বলতো? সমকোণী ত্রিভুজ। বুঝছো? ক্লিয়ার? তার মানে আমরা এটা বুঝে গেছি ভাই যে এই জায়গাটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এবং এই যে গাছ, এই গাছের উচ্চতা হচ্ছে 150 মিটার। ক্লিয়ার? এইবার লোকটা কি করলো বলতো? লোকটা ভাই এই বরাবর রওনা দিচ্ছিল, একদম সোজাসুজি। মনে করো ধরো এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে কি নদী। লোকটা এই বরাবর রওনা দিচ্ছিল, কিন্তু স্রোতের কারণে লোকটার এই বরাবর পৌঁছাইতে পারে নাই, সে কি এই দিকে চলে গেছে। তার মানে লোকটা এই বরাবর যাওয়ার কথা ছিল, এই দিকে চলে গেছে। আচ্ছা বলো তো, নদীর পাড়ের সাথে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে না? অর্থাৎ লোকটা যখন যায়, তখন কিন্তু লোকটা এই দিকে না গিয়ে লোকটা এই দিকে চলে গেছে। বুঝতে পারছো? তা যদি এই দিকে যায়, সেটা হচ্ছে গাছ থেকে হচ্ছে 10 মিটার দূরে গেছে। আচ্ছা বলো তো, মানে এটা যদি তোমার নদী হয়, এটা যদি নদীর প্রস্থ হয়, লোকটা যদি এই দিক বরাবর না গিয়ে যদি এই দিকে চলে যায়, আর এই দৈর্ঘ্যটা কত 10, তাহলে বলো তো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে না? অর্থাৎ তুমি যদি উপরের দিক থেকে দেখো, এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে, যেখানে এটা কি নদীর প্রস্থ এইদিকে রওনা দিল, এবং এটা হচ্ছে কয় মিটার বলো তো? 10 মিটার। বুঝতে পারছো? তার মানে তোমাকে এইভাবে একটা চিত্র আঁকতে হবে। আচ্ছা আঁকলা। এখন তোমার বলছে চিত্রটা কি চিত্রের মাধ্যমে দেখাও আর কি। সো তুমি যদি নামকরণ করে ফেলো যে এটা এ, এটা ধরো বি, এটা ধরো সি, এটা ধরো কি ডি, তাহলে আমি জাস্ট, তুমি এভাবে চিত্র আঁকতে পারো। তুমি যদি চাও যে না ভাই আমি এগুলো মুছে দিব, এগুলো আঁকবো না, শুধু 3D চিত্র আঁকবো, ওটা তুমি করতে পারো। ঠিক আছে? এখন ক নাম্বার কোশ্চেন যেটা ভাইয়া, ক নাম্বার কোশ্চেনে তুমি কি লিখবা বলো তো? ক নাম্বার কোশ্চেনটাতে, ক নাম্বার কোশ্চেনে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এখানে তুমি লিখতে পারো যে এবি হচ্ছে নদীর প্রস্থ। এবি হচ্ছে কি নদীর প্রস্থ। দেন বিসি হচ্ছে কি বলতো? গাছের উচ্চতা। বিসি হচ্ছে গাছের উচ্চতা, যেটা কত মিটার বলতো? 150 মিটার, রাইট? দেন তুমি আর কি লিখতে পারো? এখানে হচ্ছে এডি হচ্ছে লোকটির যাত্রাপথ। এডি হচ্ছে লোকটির কি পথ বলতো? যাত্রা পথ, তাই না? আর বিডিটা কত বলতো? বিডি হচ্ছে 10 মিটার, যেটা হচ্ছে গাছের গোড়া থেকে লোকটির গন্তব্য স্থানের দূরত্ব। ক্লিয়ার? আচ্ছা, এইটুকু অংশ ধরো তোমার ক নাম্বার কোশ্চেনে গেল। বলো তো খ নাম্বার কোশ্চেনে কি বলছে? খ
খ নাম্বার কোশ্চেনে বলছে নদীর বিস্তার নির্ণয় করা, তার মানে নদীর প্রস্থ বের করতে বলছে। তার মানে তোমার কিন্তু নিচের পার্টটা লাগতেছে না, জাস্ট তোমার এখানে সমকোণী ত্রিভুজ যার লম্ব হচ্ছে 150 মিটার, ভূমি হচ্ছে কি নদীর প্রস্থ বা বিস্তার, আর এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে খ নাম্বার কোশ্চেনটা হচ্ছে তুমি সিম্পলি কি লিখবা, লিখবা ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ কি এ বি সি এর মধ্যে, বলতো এ বি সি এর মধ্যে যদি আমরা চিত্রটা যদি পাশে আইকা নেই আরো সুবিধা, যে তোমার ধরো 2D একটা চিত্র আইকা নিলা তুমি এখানে, 2D চিত্র যদি এঁকে নাও তাহলে আরো সুবিধা, আরো ঝামেলা কম। ধরো এটা হচ্ছে গাছ, এটা গাছ, বুঝছো 150 মিটার। আচ্ছা, এটা হচ্ছে নদীর প্রস্থ, এটা ধরো ওই যে এ, এটা ধরো বি, এটা ধরো কি বলতো সি। তাহলে এখানে হচ্ছে 30 ডিগ্রি কি উৎপন্ন করছে বলতো কোণ। তা তোমাকে নদীর প্রস্থ বা বিস্তার বের করতে বলছে, দ্যাট মিনস এ বি এর মান বের করতে বলছে। সো এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি কি বলতো tan 30, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি আমরা tan 30। tan 30 এর মান কত বলো দেখি, tan 30 এর মান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, ভূমি মানে এবি, রাইট। সো এখান থেকে আমরা tan 30 মানে 1/√3, এখানে হচ্ছে 150 ডিভাইডেড বাই এবি, দেন এবি এর মান কত বলতো, এবি এর মান হচ্ছে 150√3। তার মানে এটাই হচ্ছে আমাদের কার মান বলতো, নদীর বিস্তার। নদীর কি বলতো বিস্তার, ক্লিয়ার হইছে। সো নদীর বিস্তার বুঝছি। এইবার দেখো, এবার তুমি যদি উপর দিক থেকে তাকাও, নদীর বিস্তার দেওয়া আছে, গাছ থেকে লোকটা 10 মিটার দূরে সরে গেছে, তাহলে তোমাকে যদি কোশ্চেন করে এবার এই এডি অংশের দূরত্ব কত, দ্যাট মিনস লোকটির যাত্রা স্থান হতে গন্তব্য স্থানের দূরত্ব, লোকটা যাত্রা করছে কোন স্থান থেকে বলতো, এই স্থান থেকে, পৌঁছাইছে কোথায়, ডিতে গিয়ে পৌঁছাইছে, রাইট। তার মানে উপর দিক থেকে তাকাইলে এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, বুঝছো। তার মানে আমরা যদি এবার গ নাম্বার কোশ্চেনটা সলভ করি, তাহলে আমরা জাস্ট এডি এর মানটা বের করব। তাহলে ত্রিভুজ এ বি ডি, এ বি ডি এর মধ্যে বলো অতিভুজ কি এডি না, তাহলে অতিভুজের স্কোয়ার, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি কত ধরো 10, আর লম্ব কত, লম্ব মানে নদীর বিস্তার, তার মানে হচ্ছে 150√3 তার হোল স্কোয়ার। তাহলে বলো তো ভাইয়া এখান থেকে আমরা এডি এর এডি না, এডি এর দৈর্ঘ্যটা পেয়ে যাব না, এডি এর দৈর্ঘ্য হচ্ছে 10 স্কোয়ার প্লাস 150√3 তার হোল স্কোয়ার। জাস্ট এটা মানটা বের করলেই আমাদের কি 3 নাম্বার কোশ্চেনের আনসার ডান। বোঝা গেছে, ক্লিয়ার হইছো। সো চিত্র নিয়ে তো প্যারা খাইও না, জাস্ট তুমি ঘাস আঁকবা, এটা বরাবর না দিয়ে এটা একটু অ্যাঙ্গেলে দিবা, তাহলে তুমি 3D চিত্রটা আঁকতে পারবা, ঠিক আছে, ক্লিয়ার হইছো। সো এটা গেল আমাদের বইয়ের অনুশীলনীর একটা সৃজনশীল। সো এরপর হচ্ছে আমরা আরেকটা সৃজনশীল দেখব। সো এবার আসো যে আমাদের নেক্সট যে কোশ্চেনটা, এটাতে কি বলা আছে। আচ্ছা, এটা খুবই সহজ কোশ্চেন, জাস্ট যে মইয়ের একটা ম্যাথ ছিল, ওই ম্যাথটাকে সৃজনশীল আকারে তারা কি করছে একটু প্রকাশ করছে। বলছে 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আচ্ছা দেখো তো এটা তুমি বুঝো কিনা। প্রথম কোশ্চেনে বলছে উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করতে। তার মানে একটা দেয়াল, এখানে একটা মই ঠেস দিয়ে আছে, এটা হচ্ছে ভূমি, এবং মইটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে বলতো, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। বলছে যে 16 মিটার দৈর্ঘ্যের হচ্ছে মইটা, 16 মিটার দৈর্ঘ্যের। এই চিত্রটা অঙ্কন করে জাস্ট তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে। দেন তোমাকে বলছে দেয়ালের উচ্চতা কত। তাহলে দেয়ালের উচ্চতা আমরা এখান থেকে বের করতে পারবো না বলো দেখি। এখান থেকে বের করার জন্য আমরা সাইন থিটার ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা হচ্ছে সাইন থিটার ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের দেয়ালের উচ্চতা বের হয়ে যাবে। 3 নাম্বার কোশ্চেনে কি বলছে, 3 নাম্বার কোশ্চেনে বলছে দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে
ভূমি বরাবর আর কত দূর, ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে কি, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি দেয়াল, এখানে হচ্ছে তোমার ভূমি ছিল, তোমার হচ্ছে মইটা ছিল। এখন মইটা এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছিল আগে থেকেই, সেখানে এটা হচ্ছে 16 মিটার ছিল, রাইট। আর তোমাকে খ নাম্বার কোশ্চেন যেটা, ওইখান থেকে তোমার দেয়ালের উচ্চতাটা বের করতে বলছিল, সেটা তোমরা বের করে ফেলছো, তাই না? আচ্ছা, এখন কি বলছে বলো তো, এখন বলছে তুমি মইটাকে আর একটু সরাইতে চাচ্ছ, সরিয়ে তুমি 30কে মানে 60কে 30 বানাতে চাচ্ছ, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে বলো তো এখানে 16 মিটার দৈর্ঘ্য না মইটা, তাহলে 16 মিটার দৈর্ঘ্যের যে মইটা আছে, তুমি যদি বলছে দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায়, তুমি ঠেস দিয়ে রাখবা, বলছে মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর, ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে কি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে এবার তোমাকে বলছে মইটাকে কি ভূমির সাথে এবার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করাইতে হবে, সেখানে কত দূর সরাইলে সেটা হবে। সো এবার তোমাকে গ নাম্বার কোশ্চেনে অ্যাকচুয়ালি এইটার মান বের করতে বলছে। তাহলে তুমি খতে তুমি দেয়ালের হাইটটা পেয়ে গেছো না, দেয়ালের হাইটটা পেয়ে গেছো। আর গ নাম্বার কোশ্চেনে তুমি দেয়ালের হাইটটাকে কাজে লাগিয়ে তুমি এইটার মানটা বের করবা। ক্লিয়ার? প্রথমে তুমি ছোট সমকোণী ত্রিভুজ থেকে কাজ করবা, ছোট সমকোণী ত্রিভুজ থেকে এটার মান বের করবা, এরপরে বড় সমকোণী ত্রিভুজ থেকে এই মানটা বসিয়ে দিয়ে তুমি এইটুকু অংশ কি করে ফেলবা, বের করে ফেলবা। ক্লিয়ার? সো তোমার এই সৃজনশীলটা হোমওয়ার্ক থাকলো, বুঝছো? সো আমাদের বইয়ের ম্যাথ সব শেষ। এখন দুইটা সৃজনশীল করার মাধ্যমেও আমরা কিন্তু কনসেপ্ট বুঝে গেছি যে আসলে সৃজনশীলগুলো কিভাবে আসবে, তাই না? রাইট? সো এবার আমরা 4 থেকে 5টা এমসিকিউ সলভ করব, তাইলে মোটামুটি আমরা বুঝে যাব যে আসলে এই চ্যাপ্টার থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? সো দেখো, ও 12 নাম্বার একটা ম্যাথ আছে, ওই যে মাইল ফলক বা হচ্ছে তোমার কি এই কিলোমিটার পোস্টের ম্যাথ, তাই না? এগুলো তোমাদের উদাহরণে থাকে, তাই না? এবং এগুলো সৃজনশীল কিন্তু আসে। সো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু মনোযোগ সহকারে ম্যাথটা করব। সো দেখো এখানে কি বলছে, বলছে 2টি কিলোমিটার পোস্ট এ ও বি এর মধ্যবর্তী কোন স্থানের উপর ও বিন্দুতে একটি হেলিকপ্টার আছে, এবং ওই হেলিকপ্টার হতে ওই কিলোমিটার পোস্ট দ্বয়ের অবনতি কোণ হচ্ছে 60 এবং 30 ডিগ্রি। বলছে হেলিকপ্টারটি মাটি হতে কত উচ্চতায় আছে। আচ্ছা, আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি, দেখবা জিনিসটা ইজি হয়ে গেছে অনেক। খেয়াল করো, ধরো এখানে হচ্ছে একটা রাস্তা, যে রাস্তার উপরে 2টা কিলোমিটার পোস্ট, ধরো এটা এ পয়েন্ট আর এটা হচ্ছে তোমার বি পয়েন্ট। কিলোমিটার পোস্ট মানে হচ্ছে এদের মধ্যবর্তী যে টোটাল দূরত্বটা সেটা 1 কিলোমিটার, তার মানে 1000 মিটার। তার মানে 1000 মিটার দূরত্বে এ এবং বি বিন্দু অবস্থিত, বুঝছি? এবার এই জায়গাতে মানে উপরে, ভূমি হতে উপরে কোন একটা জায়গায় হেলিকপ্টারটা আছে, সেই পয়েন্টটা হচ্ছে ও পয়েন্ট। সেই পয়েন্টটা কি? ও পয়েন্ট। এখন ও পয়েন্ট মানে যেখানে হেলিকপ্টারটা আছে, ওই হেলিকপ্টারের উপর এ এবং বি বিন্দুর অবনতি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে বলো তোমাকে ভাইয়া, অবনতি কোণ তৈরি করতে হলে অবশ্যই একটা ভূমিরেখা মানে ভূমিরেখার বা ভূরেখার সমান্তরাল একটা রেখা অঙ্কন করতে হবে, রাইট? তাহলে আমরা যদি এবার এ বিন্দু হতে ও বিন্দু যোগ করে দেই, তাহলে এ বিন্দুর একটা অবনতি কোণ এখানে তৈরি হবে, যে অবনতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি, রাইট? ঠিক তেমনি আমরা যদি বি বিন্দু হতে ও বিন্দু যোগ করে দেই, তাহলে এখানে আরেকটা কোণ উৎপন্ন হবে এবং সেই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে বি কোণের অবনতি কোণ, এটা হচ্ছে এ কোণের অবনতি কোণ। কোন পয়েন্টে? হেলিকপ্টারে, বুঝছি? এবার শোনো, তোমারে বলছে
হেলিকপ্টারটি ভূমি হতে কত উচ্চতায় আছে এইটা বের করার জন্য। সো তোমার কাজ হচ্ছে ধরো এই টোটাল যে হাইটটা এটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করলাম, এই হাইটটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, সো হাইটটা বের করবা, তুমি কিভাবে বের করবা একটু খেয়াল করে দেখো। এই যে 60 ডিগ্রি এখানে অঙ্কন করা হয়েছে না, তার মানে 60 ডিগ্রি একান্তর কোণ হিসেবে এইটাও কিন্তু কত ডিগ্রি বলো তো ভাইয়া, 60 ডিগ্রি, রাইট? ঠিক তেমনি এইখানে যে 30 ডিগ্রি তার একান্তর কোণ হিসেবে এইটাও কিন্তু 30 ডিগ্রি, রাইট? তার মানে তুমি খেয়াল করে দেখো এইখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আবার এইখানেও একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। মূলত এই দুইটা সমকোণী ত্রিভুজকে ইউজ করে আমরা কি করব, আমরা হচ্ছে এইচ এর মানটা বের করব। ক্লিয়ার? আচ্ছা, এখন এই দুইটা সমকোণী ত্রিভুজ কেন ইউজ করা লাগবে, কারণ এই টোটাল দূরত্ব হচ্ছে 1000 মিটার, 1000 কি মিটার, বাট এইটা কত বা এইটা কত সেটা কি আমরা জানি? জানি না। তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এইটুকু অংশ ধরলাম x মিটার আর এইটুকু অংশ ধরলাম 1000 মাইনাস x মিটার, ঠিক আছে? সো আমরা প্রথমে এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব এন্ড দেন এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব, দেন এইচ এর মানটা বের করব। ক্লিয়ার? সো আমরা একটা নাম দেই যে এই পয়েন্টটার নাম হচ্ছে, এই পয়েন্টটার নাম হচ্ছে সি পয়েন্ট, ঠিক আছে? তাহলে বলো এবার এই যে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ OAC এর মধ্যে বলো যদি আমরা tan থিটার ফর্মুলা অ্যাপ্লাই করি, tan 60 ডিগ্রি, tan 60 এর মান কত, লম্ব বাই ভূমি, লম্ব h, ভূমি হচ্ছে কি x। এবার বলো তো tan 60 এর মান কত, √3 ইকুয়াল টু হচ্ছে h বাই x। আমরা এখান থেকে একটা কাজ করি, x এর মানটা বের করে রাখি। x এর মানটা বের করে রাখলে পরের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা x এর মানটা বসিয়ে দিয়ে h এর মানটা কি বের করে ফেলতে পারবো। সো আমরা প্রথম সমকোণী ত্রিভুজ থেকে x এর মানটা বের করলাম। এবার দ্বিতীয় সমকোণী ত্রিভুজের দিকে তাকাও। দ্বিতীয় সমকোণী ত্রিভুজে তুমি যদি tan 30 ফর্মুলা অ্যাপ্লাই করো তাহলে এখানেও কি লম্ব বাই ভূমি, তাহলে আমরা লিখতে পারি আবার ত্রিভুজ OCB বা OBC এর মধ্যে tan 30 এর মান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে h আর ভূমি হচ্ছে 1000 মাইনাস x, ঠিক আছে? বলো tan 30 এর মান কত, 1/√3 ইকুয়াল টু h ডিভাইডেড বাই 1000 মাইনাস x। বুঝছো? সো ক্রস গুণ করে দাও, ক্রস গুণ করলে কি হয় বলো, √3h ইকুয়াল টু 1000 মাইনাস x হয়, xটাকে এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে, প্লাস x হয়ে যাবে। কিন্তু x এর মান কত বলো তো, h বাই √3। তাহলে আমাদের এখান থেকে আমরা h এর মানটা বের করতে পারবো না, h এর মান বের করবো কি হবে, hটা কমন নাও, তাহলে কি আসবে, √3 প্লাস 1/√3 ইকুয়াল টু 1000, রাইট? দেন h ইকুয়াল টু কত হবে, h ইকুয়াল টু কত হবে, এখানে হবে 1000 ডিভাইডেড বাই √3 প্লাস 1/√3, বের করে ফেলবো। বুঝছো? ক্লিয়ার? সো এখান থেকে আমরা হেলিকপ্টারের উচ্চতা বের করতে পারবো। সো এই ম্যাথটাও ইম্পর্টেন্ট, এইটা থেকেও কি সৃজনশীল আসে, ঠিক আছে? সো আমাদের মোটামুটি ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে ওগুলো শেষ, মানে সৃজনশীল আসার মতো যেগুলো ছিল। সো আমরা এবার কিছু এমসিকিউ সলভ করব। সো দেখো কি বলছে, জাস্ট তুমি এমসিকিউর জন্য কিছু বেসিক জিনিসপত্র মাথায় রাখবা। বেসিক জিনিসটা কি খেয়াল করো, একটু মনোযোগ দাও এখানে। হ্যাঁ, ধরো এই অ্যাঙ্গেলটা ধরো 30 ডিগ্রি, কত ডিগ্রি, 30। আচ্ছা বললো তো ভাই এটা 90, তাহলে এটা 30 হলে এটা কত, 60, রাইট? সো এটা যদি 30 ডিগ্রি হয় সবসময় ভূমিটা লম্ব থেকে কি হবে, বেশি হবে। ভূমিটা লম্ব থেকে কি হবে বলো তো, বেশি হবে। যদি এমন হয় যে এটা 60 বাট এটা 30, তাহলে সবসময় ভূমিটা লম্ব থেকে কি হবে বলো তো, ছোট হবে। ভূমিটা লম্ব থেকে
ছোট হবে। কিন্তু যদি যদি এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয় তাহলে ভূমি আর লম্ব অলওয়েজ সমান হবে। ভূমি আর লম্ব কি হবে? অলওয়েজ সমান হবে। আর মনে রাখবো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটা দিয়ে আমাদের এমসিকিউতে কোশ্চেন আসে বেশি। ঠিক আছে, কিরকম দেখো কি বলছে, অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য কি হবে? সমান হবে। তার মানে একটা খুঁটি ধরো, এটা খুঁটিটার ছায়া ধরো এখানে নিচে পড়ছে, মানে আলো আসার কারণে এখানে পড়ে গেছে। তার মানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে না, যেখানে খুঁটির দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য কি হবে? সমান হবে। বলছে অবনতি কোণ কত হলে? আচ্ছা, অবনতি কোণ কি উপরে মানে উপর উৎপন্ন হবে, তার মানে এখানে একটা কি লাগে বলতো? একটা ভূরেখার সমান্তরাল রেখা লাগবে। তার মানে এই পয়েন্টটার অবনতি কোণটা কি এখানে হবে। আর আমরা জানি কি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা কি বলতো? সমান। তার মানে এইখানে যদি আমরা অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারি, এটাই তো এই অ্যাঙ্গেলটা হবে। আর এই অ্যাঙ্গেলটা কত হবে? যখন ভূমি আর লম্ব সমান হয় তখন এই অ্যাঙ্গেলটা কি 45 ডিগ্রি হয় না? সো এটা ক্যালকুলেশন করতে হয় না, এটা জাস্ট তুমি যদি দেখো লম্ব আর ভূমি সমান, তার মানে অ্যাঙ্গেলটা কি 45 ডিগ্রি। বুঝছো? তাহলে আমাদের আনসার কোনটা বলো তো? বি নাম্বার। ক্লিয়ার? বুঝছি? সে এবার আসো পরেরটা কি বলছে। বলছে একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার, একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার, এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে? খুঁটির দৈর্ঘ্য 20 মিটার, ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে বলছে উন্নতি কোণ 45 ডিগ্রি হবে। আচ্ছা, 45 ডিগ্রি যদি উন্নতি কোণ হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য আর খুঁটির দৈর্ঘ্য কি হবে? সমান হবে। তার মানে সিম্পলি আনসার কি হবে? 20 মিটারই হবে। অর্থাৎ খুঁটির দৈর্ঘ্য 20 মিটার, ছায়ার দৈর্ঘ্য কয় মিটার বলো তো? 20 মিটার। বুঝছো? ক্লিয়ার? সো সেম কোশ্চেন ছিল। দেন এখানে কি বলছে বলো তো? বলছে যে একটি গাছের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:√3। বলছে উন্নতি কোণ কত ডিগ্রি? তার মানে ধরো এটা হচ্ছে ছায়া এবং এটা হচ্ছে তোমার গাছ। ক্লিয়ার? সো এখানে হচ্ছে তোমার উন্নতি কোণটা তৈরি করতে হবে। তাহলে এই যে গাছের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্যের অনুপাত বলছে 3:√3, তার মানে এটা 3 হইলে এটা √3 আর কি। বুঝা গেছে? তার মানে এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে। তাহলে ধরো এই অ্যাঙ্গেলটা থিতা, অ্যাঙ্গেলটা কি? থিতা। তাহলে আমরা কি বলতে পারি বলো তো? আমরা এখানে tan থিতা বলতে পারি। tan থিতা সমান 3/√3। 3 কে √3 দিয়ে ভাগ করলে একটা √3 আসবে। তাহলে বলো tan থিতা, আর এখানে হচ্ছে tan কত ডিগ্রি মান? √3। tan 60 মান √3। তাহলে tan কি বাদ, তাহলে থিতা ইকুয়াল টু 60 ডিগ্রি। বুঝা গেছে? সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার কত? 3। ক্লিয়ার? পারবো সবাই? ঠিক আছে। দেন এখানে সেম আরেকটা কোশ্চেন আমরা সলভ করব, সেটা হচ্ছে 5 নাম্বারটা। ঠিক আছে? সো 5 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো। বলছে ঝড়ে একটি গাছ হেলে পড়েছিল। খুব ভালো জিনিস। বলছে এমত অবস্থায় গাছের গোড়া হতে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেসে দিয়ে গাছটিকে সোজা করে রাখা হলো। তার মানে একটা গাছ এটা হেলে পড়ার কথা ছিল, মানে হেলে পড়তেছিল আর কি। এবার বলছে কি গাছের কি থেকে বলতো? গোড়া হতে 7 মিটার দূরে, তার মানে গাছের গোড়া ধরে এটা 7 মিটার দূরে একটা খুঁটির সাহায্যে গাছটিকে কি করলো বলতো? ঠেসে রাখা হলো, মানে এখানে ঠেস দিয়ে রাখা হয়েছে। ঠেস দিয়ে রাখা হয়েছে। ধরো গাছটা এভাবে ছিল, এটা পড়ে যাচ্ছিল, জাস্ট একটা খুঁটি দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে। আচ্ছা, বলছে ভূমিটি খুঁটিটির স্পর্শবিন্দুর অবনতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। তার মানে এই যে ভূমি এর অবনতি কোণ এই জায়গাতে কত ডিগ্রি বলতো? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে বলো তো ভাইয়া, এইটা যদি 30 ডিগ্রি হয় এটাও কত ডিগ্রি? 30 ডিগ্রি, তাই না? বলছে খুঁটিটার দৈর্ঘ্য কত? তাহলে খুঁটির দৈর্ঘ্য তো ভাইয়া এইটা, রাইট? তার মানে cos থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। তাহলে cos থিটা ইকুয়াল টু ভূমি
ডিভাইডেড বাই কি অতিভুজ। ধরো অতিভুজটা হচ্ছে আমরা ধরলাম এক্স, অতিভুজটা ধরলাম এক্স। তাহলে বলো তো cos 30 এর মান কত? √3/2 ইকুয়াল টু 7/x। তাহলে বলো x এর মানটা কত আসবে? x এর মানটা আসবে তোমার 14 ডিভাইডেড বাই √3 না? তাই তো। অর্থাৎ cos θ সমান কি আমরা জানি ভূমি বাই অতিভুজ। সো অতিভুজের মান বের করতে বলছে, তাহলে এখানে তোমার 14 ডিভাইডেড বাই √3। আচ্ছা 14 ডিভাইডেড বাই √3 কোনটা হবে? এখানে তো একটাও নাই, তাই না? 14 ডিভাইডেড বাই √3 আবার পড়ি না। এমত অবস্থায় গাছের গোড়া হতে 7 মিটার উচ্চতায়, ও সরি সরি সরি, বলছে গাছের গোড়া হতে 7 মিটার উচ্চতায়, 7 মিটার দূরে না, একটু ভুল হয়েছে ভাইয়া, এখানে 7 মিটার উচ্চতায় বলছে, বুঝছো? তার মানে এখানে আসলে সাইন থিটার ফর্মুলা হবে। এখানে কি হবে বলো তো? সাইন থিটার ফর্মুলা হবে। এই যে দেখো এখানে সাইন 30, সাইন 30, ঠিক আছে? সাইন 30 এর মান কত? হাফ। তাহলে বলো ক্রস গুণ করলে x ইকুয়াল কত হবে? 14 হবে। তার মানে आंसर কোনটা বলো তো? आंसर হচ্ছে সি। বুঝছো? ক্লিয়ার? সো আমরা কি করলাম? আমরা এই যে ত্রিকোণমিতির দুইটা চ্যাপ্টার অলরেডি আমরা কি করলাম? কমপ্লিট করলাম, তাই না? ত্রিকোণমিতির 9.1 যেটা, ওই চ্যাপ্টারটা কিন্তু আমরা টাইপ ওয়াইজ সব ম্যাথ সলভ করছি, রাইট? সো আজকে আমরা কি করলাম? আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টার 10 একদম বেসিক থেকে শুরু করে তোমাদের বইয়ের যত ম্যাথ আছে সবগুলা করাই দিছি, উদাহরণগুলো করাই নেই, কারণ উদাহরণগুলো তোমরা নিজেরাই পারবা, একদম সেম টাইপের কোশ্চেন। আবার সৃজনশীলও দেখাইছি দুইটা। তো তুমি যদি কোনো একটা টেস্ট পেপার বা অন্য কোনো বই থেকে সিকিউ দেখো, দেখবা ঘুরে ফিরে এই কোশ্চেনগুলাই শুধু সিকিউ আকারে দিছে, বুঝছি? পারবো? সো আমরা সবাই এটা মাথায় রাখি যে আমরা ত্রিকোণমিতি থেকে একটা সৃজনশীল মাস্ট কি আনসার করে 10 মার্কস নিয়ে আসবো, বুঝছো? ঠিক আছে? সো আবার নেক্সট আরো কোনো একটা ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সো ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।